তবে দাঁড়ান বিবেকের আদালতে। সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শুরু হয়ে গেল আরো একটি আনকোরা এপিসোড যাহা বলিব সত্য বলিব 201তম পর্বে। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ, আরো একবার নিমন্ত্রণ। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার মঞ্চে, কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ফুল যে ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতেও দ্বিধা করে না। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথির নাম একটি ফুলের নাম, পলাশ। পলাশের জন্ম ফরিদপুরের টুঙ্গিপাড়ায়। বর্তমানে তার বয়স 34 বছর। খাওয়া দাওয়ার প্রতি পলাশের প্রবল আগ্রহ। পেট পুরে খেতে পারাটাই তার কাছে অনেক আনন্দের। মানুষের উপকার করতে ভালোবাসেন। পলাশ জানালেন তার রাগ অনেক তীব্র। এই তীব্র রাগ তাকে জীবনের কোথায় এনে দাঁড় করিয়েছে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। আমরা জানলাম যে পলাশ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। পলাশের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে রিভিল করব। আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি অপরাধী হওয়ার, কি অপরাধ সে করেছে এবং সেই অপরাধের পরিণতি তার জীবনে কি দাঁড়িয়েছে। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে SMS পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানবো অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে। বলুন, আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন। আমার বাবা খুবই রাগে ছিল, খুবই জিদি ছিল আমার বাবা। ওনার আমরা 3 ভাই বোন ছিল। ওনার ছোট বোনের বিবাহের পরে আমার ছোট বোন যখন বিবাহ হলো, তারপরে আমার ফুপুরে একটা সাইকেল বা একটা রেডিও দেওয়ার কথা ছিল, তো আমার বাবা ওটা দিতে রাজি হয় নাই। মানে আপনার ফুপুর বিয়ের পরে? জি, ফুপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড় বাবা বলছিল যা দেবো, কিন্তু আমার আব্বারা রাজি ছিল না। তো আমার বড় বাবা বলছিল তোমার দেওয়া লাগবে না, আমি দেবো। এই কথা বলার পরে আমার বড় বাবা দেওয়ার কথা বলে, তো বিয়ের পরে আমার বড় বাবা দেয় নাই, সেও দেয় নাই। না দেওয়ার পরে আমার বাবা ছোট বাবা বললো যে তখন আমি তো দেবো না, তোমার বড় ভাইরা বলছে সে দিবে না দিবে সেটা আমি বলবো না। তো বললো যে তাহলে তোমার বোন আমি রাখবো না। বিয়ের কতদিন পরে এটা? বিয়ের পরে 4 থেকে 5 বছর পরে। এই একটা ঘড়ি, একটা সাইকেল আর একটা রেডিও, একটা সাইকেল আর একটা রেডিওর জন্য এই অবস্থা। আচ্ছা, হ্যাঁ। তো যখন এটা হওয়ার পরে আমার বাবা বললো ঠিক আছে, যদি না রাখো তাহলে আমার বোন আমার দিয়ে দাও। তো আমার বড় ফুফাতো ভাইয়ের বয়স 2 বছর আর ছোট জন 6 মাসের গর্ভবতী। তখন চলে আসলো আমার ফুফারে, আমার আব্বা নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওনরা পরে আমাদের বাড়িতে থাকে, খায়, আমাদের সবকিছু করে। কিন্তু আমার আব্বার বাইক নিয়ে 2টা। আমার আব্বা খুব ভালোবাসে, তাদের বাপ নাই, ভালোবাসে। তা আমিও বড় হয়ে গেলাম দিনে দিনে। আমার একটা বড় ভাই বোন আছে, আমরা 4 ভাই বোন। তা আমার ফুফু আপনাদের সঙ্গে? জি, ফুফু আমাদের সঙ্গে। আমার মা যদি কোনো কিছু আমার বাবা আমার ফুফুরি বলে, মানে আমাদের একটা দান পান হয়েছে, আমার মা যদি বলে যে না, আমার ফুফুর নাম জিন্না, বলে যে না তুই বোন আমার এই দানটা একটু কাজ করে দে। আমার আব্বা কেন তার বোনটি বললো, আমার মারও মারে। মানে এক পর্যায়ে তার বোন ভাই বোন মানে বাইকনার বোনের কিছু বলা যাবে না। তো এই কথার পরিপ্রেক্ষিতে পরে আমার আব্বা 3টা কলস কিনলো। 3টা কলস ছিল পানি আনার জন্য, মানে মা এবং ফুফুর গোসল করবে বা পানি খাওয়ার জন্য। তা পানি আনা, আমাদের খাবার পানি আনা তো আমাদের মাদ্রাসা আছে, তা মাদ্রাসাতে পানি আনার
আনতো। তা পানি আনতে আমার বাবা, তার যে বড় ভাইগনা ছিল, তার তো মেজো মানে 3টে কলস 3 সাইজের, তার তো মেজো কলসটা আর আমার তো বড় কলসটা। আচ্ছা কারণ তার ভাইগনা তো, আচ্ছা সে আমার ফুটো সে আমার বড়। জি তা তারা তো মেজো কলস, আমার তো ছোট হলো বড়টা। তাই এইভাবে আমি যখন লাস্টের দিনে খুব আমার গায়ে জ্বর, আমি বললাম বাবা আমি পারবো না আজকে, বড় কলস নেবো না, আমি ছোটটা নেবো। তা আমি কথা কেন বললাম, আমার আব্বা আমার মারবে, মারলে দাবড় দিচ্ছে, দাবড় দেওয়ার আমি চলে আসলাম। আমি আর ওনার এক বন্ধু ছিল আলমগীর মোল্লা, সে আবার চোর ছিল। আচ্ছা তা তার বাড়িতে আমি দৌড়ে চলে গেলাম। কত বছর বয়স তখন আপনার? তখন আমার বয়স প্রায় আপনার 8 থেকে 9 বছর। লেখাপড়া করেন? হ্যাঁ লেখাপড়া করতাম, ক্লাস 4 আমি পড়ি। ক্লাস 4 পড়েন, আচ্ছা। তো এই অবস্থা আমার বাবা যখন আমার দাবড় দিছে, আমি ওই আমার এই বাবার যে বন্ধু আলমগীর মোল্লা, উনি চোর ছিল, আমার আব্বা ছিল গ্রামের মাদাব্বার। তোমার আব্বারে এখনো যদি নাম বলে তাহলে অনেকে চিনবে। আচ্ছা। আমার বাবার নামটা বলবো না। আমার আব্বা যখন আমার দাবড় দিল, দাবড় যখন চলে গেলাম তার বাড়িতে, যাওয়ার পরে আমার এই বাবা খুঁজতেছে, খুঁজে পায় না, না পাওয়ার পরে আমার এই চাচা আমার নিয়ে আসলো বাবার বাড়িতে। নিয়ে আসার পরে আমার আব্বা বললো ঠিক আছে দোস্ত, আমি তোমার বাইরের বেটার আমি আর কিছু বলবো না রে। না বলার পর উনি চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের একটা কাঠের চেয়ার ছিল, তো এই কাঠের চেয়ারের নিচে আমার মাথাটা ঢুকাই দিয়ে, মানে ওরা বাবার বন্ধু চলে যাওয়ার পরে কাঠের নিচে চেয়ারের নিচে মাথাটা ঢুকাই দিয়ে আমার পাথার উপর দিক দিয়ে মানে উনি পরে 10 মিনিট মতো আমার রাখলো। তার মুখে খুব রক্ত উঠে গেল আমার। ভাই কথাটা আমার মনে পড়লে আমার কান্দন আসে এখন। তা যখন রাখলো আমার দাদা ছিল, তো দাদা দাদি বললো কি, শাশু দাদি, সে বলতেছে যে তুমি এই কাজটা কেন করতেছো ছেলেটার পরে, ছেলেটা তো শরীর এমনি জ্বর, ছেলেটা এইভাবে পারবে কি পানি নিতে লিখে, এত বড় কলস পারবে না, তুমি এই কাম করলে। এটা করার পরে আমার দাদা আমার ছাড়া দিল, ছাড়া দেওয়ার চলে আসলাম ঘরে। ভাত দিল না আমার রাইতে আর খাবার। বাপে এরকম করতেছে? বাপে করতেছে, বাপের রাত্রে ভাত দিল না আমার খাইতে। আমি না খেয়ে রাতে শুয়ে রইলাম। সকালবেলা মা কাছে কি তোর আব্বা চলে গেছে অফিসে, উনি এবার একটা এনজিও অফিসে চাকরি করতো, তোর আব্বা চলে গেছে অফিসে, তো ভাত করে খাইছি। খাওয়ার পরে বা আপনার বৃহস্পতিবার রাত্রে ঘটনা ঘটছে, আবার আপনার শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে যাবো, তখন এবার শুক্রবার অফিসটা শুক্রবার শনিবার ছিল না, আমার অফিসটা রেগুলারই ছিল। তা আমি শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাবো, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আর একটা লুঙ্গি পরে নামাজ পড়তে গেছি। আমার জীবনের এই যে হলো, আমার জীবনের উতল পাতাল শুরু হয়ে যায়। তা শুক্রবার দিন নামাজ পড়তে গেছি, আমি আমার একটা ফুফাতো বোন ছিল, নাম ছিল রাখি, ওরা আমি ভালোবাসতাম ওই সময়। মানে ওর সাথে আমার সাথে বাল্যকালের এক হিসেবে সম্পর্ক, আমি ক্লাস 1 থেকে সম্পর্ক। আমার বন্ধু ছিল নাজির নাম, মানে আমরা 2-3 লোক খুবই ক্লোজ ছিলাম। আচ্ছা। আমার বন্ধুর নাজির রোল ছিল 1, আমার রোল ছিল 2, আর ওর রোল ছিল 3, ক্লাস 2 তে। জি। তা তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক, ফুফাতো বোনের সাথে। এই রাখির সাথে সম্পর্ক করার পরে আমার বন্ধু নাজির জানতো, জানাকালীন শুক্রবার দিন নামাজের পড়তে যায়, নামাজ শেষ। তো আমাদের গ্রামের বাড়ি একটা মসজিদে একটা ছিল, নিয়ম ছিল যে যদি কেউ মিলাদ পড়াইতো, বিস্কিট বা পায়েস দিয়ে আমরা মসজিদে মিলাদ পড়াইতো। তা মিলাদের পরে আমার নামাজ হলো, নামাজের পরে মিলাদ হচ্ছে। আমার বন্ধু বলতে দোস্ত তোর বসো মসজিদে, সবাই যাক, আমি তোমরা গল্প করবো। ঠিক আছে। তো গল্প হতে আমার লাস্টে বলতেছে দোস্ত তোমাদের একটা জিনিস চাবো, তুমি দিবা। আমি দোস্ত তুমি আমার বন্ধু, তুমি তোমার দোস্ত কাহা, তুমি আমার জীবনটা চাও তোমার তাই দেবো। কত বিশেষ করি না, তুমি বিশেষ করবো কি করলে তুমি বিশেষ করবা। ঠিক আছে, তাহলে কোরআন শরীফ নিয়ে আসলো মসজিদে। কোরআন শরীফ মতো কোরআন শরীফের রাত্রে হোক, তুমি কও আমি তোমার কাছে যা চাও তুমি তাই দিবা। আমি ঠিক আছে, তুমি যা চাও তাই দেবো। বলার পরে ও বললো কি যে তুমি আজকে গ্রাম ছেড়ে চলে যাবে, আর বাড়িতে যাবা না, এখন থেকে আর বাড়িতে তুমি যাবা না। আমি বললাম দোস্ত কোরআন শরীফ মসজিদের ভিতরে আমার এই বিপদ তুমি ফেলাইলা, মা বাপ সব ফেলাই যেমন যাচ্ছে, তুমি তাই দিতে হবে। কারণটা কি? আমি যদি না আসি তাহলে আমি রাখি, ও পাবে না, ও রাখি চাই। এটা কি ওই সময় পরিষ্কার করলো? ও পরিষ্কার করে দিচ্ছে মসজিদের বিষয়ে আমার। তো যখন বললো ওরা আমি কি দোস্ত, যখন তুমি তো বললা, তখন আমার বয়স চলে যখন 12 বয়সটা। তা আমি বন্ধু যখন বললো, আমার পকেটে অনলি হলো 10 টাকা ছিল, তার 3 টাকা আমি মসজিদে দিয়েছিলাম, আর 60 টাকা আমি রাখছিলাম। আব্বা যদি দুপুরে আগে আসে, যদি আমার বাড়ি ভাত না খাইতে যায়, তাহলে দোকানে আমি কিছু খাইতে পারবো। তখন একটা পাউরুটির দাম ছিল 1 টাকা। তা আমি চিন্তা করলাম তাহলে দুটো পাউরুটি খেলে তো 5 টাকা আমার বাঁচবে। তাই নিয়ে রাখছি 60 টাকা। তো 60 টাকা নিয়ে আমি চলে আসলাম। তা আমি যখন পাঞ্জাবে আসলেন ঢাকা আসার নিয়ে এই প্রথম ঢাকায় আসলেন, আমি বলি। তারপরে যখন আমি ঢাকা আসবো, আমি বন্ধুরে বললাম দোস্ত তুমি চলে যাবো, আমার তো বাড়িতে যেতে অনুমতি দিল না বাড়ি যাওয়ার জন্য। তাই পাঞ্জাবি গায়ে দিয়ে লুঙ্গি পরে কেন যাবো? বল দোস্ত ঠিক আছে, তোমার লুঙ্গি পরে যাবা, আর আমার গায়ে শার্ট আছে, শার্টটা তুমি গায়ে দেবো। শার্টটা গায়ে দিলাম, পাঞ্জাবিটাও নিয়ে নিলো। এই লুঙ্গি পরে শার্ট গায়ে দিয়ে 1 টাকা পকেটে নিয়ে আমি আসলাম আমার বাড়ি পাটগাতি বাস স্ট্যান্ড, সে জায়গায় আমি আসলাম। এসে বললাম যে আমি ঢাকা যাবো, কয় টাকা টিকিট নেই, টাকা দে 25 টাকা ভাড়া, টাকা দে। আমি টাকা নাই, কয় টিকিটও নাই। ঠিক আছে। তা আমি কম্পোর্ট গাড়ি, একটা নাম ছিল কম্পোর্ট গাড়ি, এখনো গাবতলির থেকে যাওয়া আসা করে। তো এই কম্পোর্ট গাড়ির পিছনে কেরিয়াল ধরে আমি আসলাম আমার দৌলতে ঘাটে। ঢাকায় কেউ ছিল আপনার? না, আমার ঢাকা কেউ ছিল না। তাহলে কি মানে প্ল্যান কি? প্ল্যান আমি যে কোনো একটা কর্ম করে খাবো, এই বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে ওই যে বন্ধুর কোরআন শরীফের কথা দিছি, আমি আল্লাহর দিকে তাকাইয়া আজকে আমার জীবনের এই পরিস্থিতি ভাই।
আল্লাহর দিকে তাকানি পরে তা আমি আল্লাহর কাছে একটা জিনিস কই, আল্লাহ তোমাদেরকে আমি তাকিয়েছি, তুমি তো আমাদের তাকালে না। তারপরে আমি আসার পরে দৌলতে ঘাটে আসলাম, আসার পরে লঞ্চ উঠতে গেছি। লঞ্চ উঠতে সময় আমার লঞ্চের যে সুন্দর যে যারা মানুষ টিকিট কেটে উঠে তারা আমার ডাকাতে ফেলে দিল। আমার কাছে টাকা নাই, কিভাবে কি করবো, ডাকাতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমি যেভাবে হোক আবার লঞ্চে উঠলাম, চুরি করে উঠে আসলাম। এবার নামলাম, নামার পরে তখন একটা গাড়ি ছিল যাত্রী শিব না কি জানি, ওই নামটা আমার স্মরণ নাই, ওই গাড়িতে উঠলাম, গাড়ির পিছনে আবার ঝুলে আসলাম কাকফেলিতে। এখানে একটা বিষয় একটু বলি, উনি ওনার ক্ষোভের জায়গা থেকে উনি বলেছেন যে আল্লাহ তুমি তো আমার দিকে তাকালে না। স্পষ্টভাবে আমাদের ধর্মতে বলা আছে, পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে কখনোই কোনোভাবেই কোনো শপথ করা যাবে না, এটা গুনাহ, এটা মারাত্মক গুনাহের কাজ এবং শপথ করতে বারণ করা হয়েছে। আমরা অনেক সময় বলি আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করছি, এই ধরনের কথাবার্তা বলতে বারণ করা হয়েছে এবং এটা গুনাহের কাজ এবং এই ধরনের কাজ যদি কেউ করেন সেটার জন্য তার শাস্তি হবে। অতএব কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে এই ধরনের কাজ করেন সেটা তিনি গুনাহ করলেন। সুতরাং সেটা রক্ষা করা, ভঙ্গ করা, সেই প্রসঙ্গ তো অন্য বিষয়, সেটা তো অন্য পরের বিষয়। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আমাদের ধর্মীয় যে অনুশাসন বা ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলোর অনেক ধরনের না জেনে না বুঝে আমরা অনেক বেশি অনেক সময় করে ফেলি। মানে শ্রদ্ধাবোধের জায়গা থেকে বলুন বা ভালোবাসার জায়গা থেকে বলুন, ধর্মে যেটা বলা আছে সেটাই আমাদের করা উচিত। তার বাইরে যদি আপনি করতে যান এক্সট্রা, সেটা অনেক সময় জীবনকে শেষ করে দিতে পারে। আজকে এই শপথকে কেন্দ্র করে ওর যে গ্রাম ছেড়ে দেওয়া 12 বছর বয়সে, একটা নিরুদ্দেশ পথে পা বাড়ানো এবং ঢাকা শহরের ওয়ান অফ দ্য বিগেস্ট সন্ত্রাসী হওয়া, আমরা আজকে টাচ দিচ্ছি শুধুমাত্র গল্পটা শুরু করার আগে, যে কারণে আমি বলবো যে আপনারা যাতে মনে করে শোনেন ঘটনাটা। ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ দ্য লিডিং টেরোরিস্ট ইন ঢাকা সিটি, কোনো একটা পার্টিকুলার জোনে, যেটা ওর মুখ থেকে আমরা শুনবো। কি যে পরিবর্তন হয়েছে ওর জীবনে, আনথিঙ্কেবল। আমরা শুরু করছি মাত্র। জি, আপনি হাসলেন, লঞ্চে চললেন, তারপর? হ্যাঁ, তারপরে লঞ্চে চলে গাবতলী আসলাম। গাবতলী আসার পরে আমি তখন গাবতলী 1 টাকা করে সিঙ্গাড়া বিক্রি হয়, তাই 1 টাকা করে সিঙ্গাড়া বিক্রি হয়। তখন আমি 4টে সিঙ্গাড়া খেলাম, পেটে খুবই ক্ষুদ্র। তখন রাত বাজে প্রায় 8টা থেকে 9টা। সালের কথা মনে আছে? কত সালের দিকে মনে নাই, অতটা স্মরণ নাই। আচ্ছা ঠিক আছে, বলেন। তখন আমি আসলাম, এসে 1 টাকা করে সিঙ্গাড়া খাইয়ে 4টে, তখন খাইয়া 60 টাকা থেকে 4 টাকা চলে গেল, থাকলো 3 টাকা। তাই 3 টাকা নিয়ে আমি হাঁটতেছি। আমি আসলে ঢাকা শহরে কোনো কিছু চিনি না, রাস্তা চিনি না, ঘাট চিনি না, আমার আত্মীয় স্বজন কেউ নাই। তখন রাত বাজে পরে 7টা থেকে 8টা। জি। তা আসার পরে আমি হাঁটতে এখন চিনি যে হলো কমলাপুর, আপনার ওই যে একটা বস্তি ছিল, বস্তি ভেঙে বর্তমান স্টেডিয়াম করছে। জি। তো ওই জায়গায় একটা হোটেল ছিল, তো হোটেলের সামনে যে 2 টাকা দিয়ে 2টা সিঙ্গাড়া খেয়েছি। তখন আমার পরে 1 টাকা হয়ে গেল। তো ওই 1 টাকা নিয়ে এখন আমি গ্রামে, তো ধরেন রাত্রে 8টা-9টার ভিতরেই ঘুমাই পড়ি সবাই। তো গ্রামে আমি ঘুমাই পড়ি। তো তখন আমার 10টা বেজে, চোখে ঘুম, পেটে খিদে, তখন 1 কাপড়। তো চিন্তা করতেছি আমি এখন কই যাবো, কই খাবো, কই ঘুমাবো। তো এই চিন্তা করতে তো ওই হোটেলের সামনে খাড়াই আমি কাঁদতেছি। কাঁদতে কিন্তু বসে পড়ছে একটা ফার্স্টে আপনার একটা ল্যাম্পট ছিল, কাঁদতেছি। তো ওই হোটেলের মালিক আমার বলে যে তুই কান্দিস কে? তাই আমি বললাম যে ভাই এই ঘটনা, আমার দুনিয়াতে কেউ নাই, মা বাপ নাই। মানে সত্যতা তাকে আমি বলতে পারলাম না, না বলার পর বললাম আমার মা বাপ দুনিয়াতে কেউ নাই। তা ভাই আমি এখন ঢাকা শহর, আমার চাচারা যারা ছিল মেরে ধরে আমার গ্রামে থেকে যাচ্ছে। তা আমি এখন ঢাকা শহর নতুন আইসি, আমার তো থাকার কোনো জায়গা নেই। এটা কে জিজ্ঞেস, কেউ একজন জিজ্ঞেস করতেছে? হোটেলের মালিক জিজ্ঞাসা। হোটেলের মালিক, আচ্ছা। যে হোটেলের সামনে আমি। কোথায় এটা? গাবতলীতে? না, এটা আপনার কমলাপুর। কমলাপুরে, আচ্ছা। বস্তি ব্যাংকে যে স্টুডিয়াম করছে ওখানে কোন একটা হোটেলে? হোটেলটা আপনার ইত্যাদি দেখাইছে, আল সালাদি হোটেল। আল সালাদিয়া নাম? আল সালাদি হোটেল ইত্যাদি দেখাইছিল কোনো সময়। আচ্ছা। ওই সময়ের ঘটনা। তা আমি যখন ওই ইত্যাদি দেখানি 2 বছর আগের ঘটনা, আমার এটা স্মরণ আছে। আচ্ছা। তা তখন আমি আপনার ওই জায়গায় কাঁদতেছি। এরপর উনি জিজ্ঞাসা করো তোমার কি অবস্থা, ওনার ওই কথা বিস্তৃত বলার পরে তখন ঠিক আছে, তুই আমার জায়গায় থাকবি, খাবি লবি আর কাজ করবি, কিন্তু কোনো টাকা চাইতে পারবি না। আমি ঠিক আছে, টাকা আমি চাবো না, আমার থাকা খাওয়া জায়গা তো হবে। আচ্ছা। তবে যখন দেখা যাচ্ছে 8টা-10টা গ্লাস এইভাবে ধরতাম, বুকের ভিতরে 1টা ধরলে 1টা গ্লাস যদি মাঝখানে পড়ে যেত না, সব গ্লাস ভেঙে যেত। হ্যাঁ, সবগুলো পড়ে যেত, সবগুলো পড়ে যেত, পড়ে যায় বাংলি উনি ধরে মারত। তা আমার মারলে আমার তোর কোনো জায়গা নাই, আমি যাবো কই? তো এইভাবে মারতে একদিনকে আপনার 28টা গ্লাস একদিনে ভাঙলাম। তো ওনার আর গিলাস নাই হোটেলে, না পড়া পরে তখন হোটেল দুপুরবেলা খাতিস কাস্টমাররা আমার বলতেছে এখন গিলাস কিনে দে, তুই গিলাস দিবি কত? গিলাস দে। আজ আমাদেরকে একটা হাজ, আমি গিলাস কিনে দেবো আপনারে। এই কথা কোথায় গেছি, আমারও কি হলো, জ্বলন্ত লাকড়ি দিয়ে ধরে আমার একটা বাড়ি মারলো ভাই। পিছনে বাড়িটা মারছে, এখন হালকা দাগ আছে। পিছনে বাড়ি মারার পরে আমি কাঁদতেছি বেশি করে, আল্লাহ আমার কহলে তুমি কি আল্লাহ, আর কি জন্য তুমি এই বন্ধুরি আমার ফাটালা? এই বন্ধু কেন আমার কোরআন শপথ কাটালো, আর আমি কেন শপথটা কাটলাম? যাক, এই কথা করতে কান্দে কাটে কোনো তো ঘুমাই গেছি। ঘুমাই টুমাই থাইয়া আমার ওষুধ পানিও কিছু কিনে দিল না, ঘুমাইছি। এই করতে বাবুসির পাশে একটু কাজ কাম করতাম, করতে বাবুসির কামটা শিখলাম। বাবুসির কাজটা শিখা দেখলাম যে না, বাবুসির কামে আমার বাদ দিচ্ছে না। দেওয়ার পরে মিরপুর চলে গেলাম।
মিরপুর চলে গেলাম, কিছু টাকা চুরি করে নিয়ে গেলাম, 500 টাকা চুরি করে নিয়ে ওই হোটেল থেকে 500 টাকা। কারণ ওই জায়গায় আমার রেগুলার মাইর খেতে হয়, রেগুলার, যে আমি একদিন মাইর খাবো না কোনো নাই, যে মাইর খাইছি না। তা চাকরি শালিমাদারের সামনে একটা গার্মেন্টস চাকরি নিলাম। তারপরে ওই জায়গায় আগুন লাগলো, আমি যদি গেলাম, আমি যদি মাসে গেলাম, তারপরে আগুন লাগলো। আগুন লাগার পরে আমার ফ্যাক্টরিতে বাইর করে দিল, ছোট মানুষ বাইর করে দিচ্ছে, ভালো বাইর করছে। এখন আমি কি করবো? তো যে গোলারটেক নাম করে একটা এলাকা আছে, তো বসে রয়েছি মাঠে, না খেয়ে বয়ে রয়েছি, তা কাঁদতেছি। এর ভিতরে আপনার আমি মাঠের ভিতরে বসা, তার ভিতরে একটা নেতা, নাম বলবো সাইদুর রহমান, তাই উনি আর সোহেল নেতা দুজন আসলে এসে বলছে, কে তুই জায়গা নতুন মাল আইসস? আমি না ভাই, আমি এই জায়গায় বেড়াতে লেগে আইসি। তারপরে তোর চেহারার অবস্থা কে ইয়ে গে। পরে আমি তারা খুবই করলাম, কলে কি তুই আমার কাম করবি, কাম করলি খাবি আর থাকবি, আর টাকা দেবো, তো রাত করে জ্বালাগে সব দেবো। আচ্ছা ভাই তাহলে কাম করবো, কি কাম করতে হবে? বোম মারতে হবে। বোম তো আমি মারতে নেই, বোম মারি নেই, কেমনে মারবো আমি বোম চিনি নিয়ে কয় তোরে আমাকে একটা ছেলে আছে বুলেট নাম, ও তোরে দেখাই দিবি। বুলেট যদি আমার দেখাই দিতে পারে তাহলে আমি মারতে পারবো। তা নিয়ে গেলো, নিয়ে যে 3 তলায় নিলো, নিয়ে পরে খাওয়ালো দোয়ালো, ওই দিনকে খাওয়াইলে ঘুম পড়ালো। পরের দিন হত্যা সকালে করলোকে আমার 1 ডজন বোমা দিল, করলোকে ফুটলি তুই মরবি না, আর এত মানুষ মারবে না, খালি শব্দ হবে। আমি ঠিক আছে নেই, নিয়ে ভাই 1 নম্বর স্ট্যান্ডে ব্রিজের তখন এবার ব্রিজ হয় না, 1 নম্বর স্ট্যান্ডে ফল ফুটি খাড়াইয়া বুয়েলেট দেখে কি কিসে নিলেন এতগুলো বোমা? রিস্কায়। রিক্সাওয়ালা জানতো? যে রিস্কাওয়ালা জানতো, রিক্সাওয়ালা সেট করা ছিল? হ্যাঁ রিস্কাওয়ালা আপনার, হ্যাঁ রিস্কাওয়ালা সব সেট করা তোদের। আচ্ছা, আপনার সাথে আর কে ছিল? বুলেট নাম করে আছে, ওকে দেখিয়ে দিয়েছিল কিভাবে মারতে? সবকিছু ও দেখাইতো আমার। আচ্ছা, ওই আমার ফার্স্টের দিন দেখালো, 1 ঘন্টা পর আমার ট্রাই করালো। তো ও দেখতাম বোম মারতেছে, বোম মারতে আমার বোম মারালো। তাই ফার্স্টে যেদিন বোম মারলাম সেদিন পুলিশে আমার দেখছে। মানে কিভাবে মারলেন, কোথা থেকে মারলেন? বোম মারতেছে আমি একটা রিস্কের উপর বসে শশা নিচ্ছি হাতে, 2 টাকা শশা কিনলাম, শশা কিনে শশা এক হাতে খাচ্ছি, আর এক হাতে বোমরা উঠাইয়া মারলাম। মারছি যখন, মারার পর একটা গাড়ির উপর পড়লো, দেখলাম গাড়ির উপর পড়লো, আমি রিস্কাটা টান দিয়ে চলে গেছে। পরে সোনি সিনেমার সামনে যখন বোমরা মারতে গেছি, তখন পড়ছে পুলিশের গাড়ির উপরে পড়ছে। ওটা কি বাস্ট হয়েছে? হ্যাঁ বাস্ট হয়েছে, পুলিশের গাড়ির উপর যেটা পড়ছে ওটাও বাস্ট হয়েছে, দুইটা বাস্ট হয়েছে। আচ্ছা, তা বাস্টার পর আমি রিস্কাতে আমি দৌড় দিছি, আমার কাছে তখন 4টে বোম, 2 হাতে 4টে বোম মারাতে। ইতিমধ্যে আমার একটা কথা হলো, যদি আমাকে ধরতে এসে তাহলে আমি বোম মারবো, তাহলে আমার কাছে কেউ আসবে না। আচ্ছা, ইতিমধ্যে আমি দৌড়তে পর পুলিশ আমার কাছে তারপর আমি একটা বোম মারি, পুলিশ দেখ আমার কাছে আরো আছে পকেটে ভরা, আমার ধরতে এসে কারণ তোর পুরো হেলে দিব। তাই কথা কইছি, এলাকার লোকজন পাবলিক আছে সব সরে গেল, মুহূর্তের মধ্যে ফাঁকা, যে মুহূর্তের মধ্যে ফাঁকা, আমার সাথে আর কেউ আসলো না। আচ্ছা, সামনে কেউ না আসার কারণে না আমি ভাই কাজ শেষ করে চলে আসলাম পলাইয়া। আসার পর আমি বললাম, সাদিল ভাই এই ঘটনা করে বলা জেল পুলিশ তোরা জেলখানে নেবে, ছাড়াবো আমি, তোর এত চিন্তা ভাবনা কি? ঠিক আছে ভাই। তাই করতে এখন দেখি যে আমি মেয়ে মানুষ, আমার সবাই এখন কাটার কারণে যদি কোনো মেয়ে মানুষ দেখা যায় যে মাথার কাপড় নাই, বুকে নাই, ঝুলে দেয়, ওটা দেখলে মেয়ের নাই কেটে লয়ে যায়। এখন সাইদুল ভাই, সোহেল ভাই, আমার ক্ষমতা, তপু ভাই এরকম কেন করতাম? মেয়ে মানুষ আমার এখন পুরো 2 চোখে সহ্য হতো না, কারণ ওই যে আমার বন্ধু যা করলো রাখির জন্য। আপনার গার্লফ্রেন্ডের নাম কি ছিল? গার্লফ্রেন্ড তো ঠিক না, মানে যাকে পছন্দ করতেন ওর নাম কি ছিল? রাখি। এই রাখির কারণে আপনার এই ভালো লাগতো না? কোনো মেয়ে মানুষই ভালো লাগতো না। আমার মা ছিল, মারও আমার ভালো লাগতো না, মা যে জিনিসটা এটা আমার কাছে ভালো লাগতো না, কারণ মেয়ে মানুষ আমার কাছে 2 চোখে শত্রু হয়ে গেছে, কারণ এই মেয়ে মানুষটা আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখছি তো দেখার কারণে আমি ওই মেয়ে মানুষ এটাই গেলেও যদি বুকে কাপড় না দিয়ে এইভাবে দিয়ে আসছে, তাই তার বুকের ওনা কাটিয়ে নিয়েছি, যদি মাথায় কাপড় না তার ওনা কাটিয়ে নিয়ে গেছি। আমার তাহলে মাথায় কাপড় থাকতে হবে, প্লাস ওনাটা ভালো পেঁয়াজ দিয়ে থাকতে হবে, তা না থাকে তাহলে ওনা কাটিয়ে নিয়ে যাবো, তাতে আমার যাই করবো। কারণ মসজিদ মুরব্বী তো আমার বিচারটা তাহলে আমি কইতে পারবো যে এইভাবে খারাপ চলতেছে, মানে একটা তা কিছু মানুষ আমার ডাইরেক্ট কিছু কইতে পারে না, কিছু করতে পারে না, ক্ষমতাশালী লোকের কাজ কাম করি। তার কথা কোথায় থাকতেন এই সময়টাতে? ওই জন্য থাকতাম জোহরাবাদ, মিরপুর 1 নম্বর জোহরাবাদ। আচ্ছা, ওই সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোন এক কর্মীর ছত্রছায়া ছিলেন আপনি? জি। আচ্ছা, তারপর তখন আপনার এই কাজ করতেছি, এই কাম করি, করার পরে এখন কিছু লোকে বলে ওরা হলো জাউরা পলাশ, এই নাম উঠলো জাউরা পলাশ হওয়ার পরে তারপরে দিন বলতেছে সাইদুল ভাই যে আমার লেদ মেশিনে ঢুকিয়া যে তুই কর অস্ত্র বানা, পাইপ গান, কাটার বান, অনেক অস্ত্র বানাতো, অস্ত্র বানাতাম বেশি করে। রাত্রে কোনো কিভাবে বানালেন? এটা বানাইতাম ওই আপনার সিএনজির যে ইয়েগুলো আছে না, আগে বেবি ছিল, বেবির যে স্প্রিং গুলো ছিল, বেবির স্প্রিং দিয়া, সিএনজির স্প্রিং দিয়া, অনেক আছে মাল বেরিয়েছে। তারপরে আপনার জিআই পাইপ আছে, জিআই পাইপ পাইটে আমরা লেদে বসে করে বানাতাম অস্ত্র। আচ্ছা, একটা পাইপ গান দিয়ে বানাতাম, 200 টাকা দিত। আচ্ছা, আপনি বিক্রি করতো 8 থেকে 10,000 টাকা বিক্রি করতো, এইভাবে অস্ত্র বিক্রি করতো। আমার এই কারণ বাজারে যে বস্তি আছে, বস্তির পাশেও আমি অস্ত্র বিক্রি করে গেছি কতবার। এতে এরপরে আমি ওই অস্ত্র বানাচ্ছি, অস্ত্র বানানোর সময় আমার সাইদুর বেশি একটা ভুল হয়েছে, একটা ভুলের পর আমার কাছে এই বেলি মারালি সেই বেলি মারা, এই তো মানে বকাবকি তো ভাই করতেছে, এইসব বাসা আর কি মুখ দিয়ে আনা সম্ভব না। আমি যে আমার তোর কোনো আগে মাসির আগুনি বাড়ি খেতাম, না খেতে লাগতো, মানে প্রতিদিন মার খেতাম, প্রতিদিন মার খেয়ে এখন তো সপ্তাহে 1 দিন বা 6 মাস পর 1 দিন মারতেছে, এই মার খেতে
খাইলাম, খাওয়ার পরে একদিনকে দেখলাম যে বুলেট, ওই যে বুলেটের কথা বলছি, বুলেট আসলে আমি ওর কথা ভালো মানে বলবার চাই না, তখন বলি বুলেট দেখি বোম মানায়, খালি মানে ধরে সাত বোম হয়ে যায়। আমার কয় ভাই আপনি পারেন নাকি? আমি পারি না, আমার তো এইভাবে ট্রেনিং হয় না এখনো। কয় এইভাবে মারেন। কারণ আমারও যদি দেখা আসছে দেখেন এই তোর দূরে মানানো হয়ে যায়। আমি যদি একটা মানাই 5টা মানাই, এই মানে যদি কোনো এক সময় বুলেট চলে যায় আপনার এমপি চলে যায় মিরপুর শোনেন, বুলেট চলে গেছে। এখন সাইদুর ভাই বলতেছে যে তোর বোম বানাতে হবে, বুলেট যে বোম বানাইছেন তোর বানাতে হবে, কারণ ওই এলাকায় যত বোম বা আপনার ঢাকা সিটিতে অনেক বোম সেই বিক্রি করতো, নেতা বিক্রি করতো। আমি বোম বানাই থাকলাম। তো এখন আমি দেখি যে বুলেট তো আপনার বসে পড়ে বোম বানাইছে, আর আমি এখন দৌড়াই আর বোম বানাই। এখন আমার আর কারো লাগে না, ওই ধরেন আমি রাত্রে বোম বানাতে পারি নাই, সকালবেলা বোম আমার ফুটুতে হবে তলে। আমি কি করতাম যে আপনার ওই বোম মেডিসিন ঝুলাতাম, ব্যাগের ঝুলে নিয়ে দৌড়াতাম আর বোম মারতাম। মানেটা কি আমি ঠিক বুঝি নাই। মানে মানাতাম আর মারতাম। কিভাবে হলো ঘটনাটা শুনি আমি। ঘটনাটা কি, যে আমার ট্রেনিং দিয়ে দিয়েছে বুলেট, যে ভাই এইভাবে কিভাবে করতেন জিনিসটা, সেভাবে আপনার ওই যে পটাশ, লাল পটাশ, কালো পটাশ, মানে অনেক জিনিসপত্র আছে। আমরা নিজেটাও এখানে জানাতে চাচ্ছি না। এইগুলো পটাশ গুলো দিয়ে, তারপর অনেক বাল্যগন্ধ কাজ আছে, মার্বেল আছে, তারপর স্পক, তারপর আপনার যে তার কাটা, তারপর পিস, অনেক জিনিসপত্র দিয়ে বোম বানাইতাম। আমার জর্দার ডিব্বা আছে না, একটা জর্দার ডিব্বা আমরা কিনে নিতাম 5 টাকা করে, পানের দোকানদার কাছে জর্দার কিনে নিতাম 5 টাকা করে। এই 5 টাকা করে জর্দার ডিব্বা কিনে নিয়ে বোম বানাইতাম। তো ওনার কাছে আমি বিক্রি করতাম, জর্দার ডিব্বা বিক্রি করতাম 15 টাকা করে। আর পানের মানে এলাকার পানের দোকানদার যাচ্ছিল, পলাশ পানের ডিব্বা করলাম জমে গেছে, জর্দার ডিব্বা জমছে তার নিয়ে যাও, মানে আমার জর্দার ডিব্বা সবাই দিত আর আমি বানাতাম। আর জর্দার ডিব্বা যদি না দিত জানাতে তারা মারতাম। আবার আমার সাথে কারো টাকা দিতাম না, অনেক কিছু করে জর্দার ডিব্বা নিতাম, মানাইতাম, বোম বানাইতাম। কতটুকু সময় লাগতো আপনার একটা বোম বানাইতে? একটা বোম বানাইতে আমি তো এখন বানাতে বসি, আমার হাই গেলে 30 সেকেন্ড লাগবো। মাত্র 30 সেকেন্ড আমি এখন বোম বানাবো। এখন আপনি তো আমার সবকিছু ব্যবস্থা, আমি 30 সেকেন্ড বোম বানাই দেবো। আপনার ভয় করতো না? আমার কোনো ভয় নেই, কারণ আমার জীবনটা এই রাস্তা চলে গেছে ভাই। আপনার ওইভাবে 30 সেকেন্ডে বোম বানাতাম, 30 সেকেন্ড বোম বানাতাম। আমার এখন সাইদুর ভাই সে একটা কথা বলতো যে তুই আমার আর কেউ নাই, আমার সন্তান থাকলে তুই, আমার বাপ থাকলে তুই, আমার মা থাকলে তুই। এটা কে বলতো? সাইদুর রহমান। আচ্ছা, উনি তো রাজনৈতিক দলের ছিলেন। উনি রাজনৈতিক দলের ছিল, ওনারে আমি কাজ করতাম। এই যে বোম বানাতেন, ওনাকে আপনি হেল্প করতেন, উনি আপনাকে এর বিনিময়ে কি দিত? আমার খাবার দিত, টাকা দিত, খরচ সব দিত উনি। এই জন্য আপনি লাইফ রিস্ক নিয়ে ফেলেছেন। আমার তো খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। ততদিনে তো লেখাপড়া সব শেষ। না, আমার লেখাপড়া তো বাড়ি ঘরের খোঁজ খবরও রাখেন না? না, আমার কেউ নাই দুনিয়াতে। আমি তো একটা কথা বলছি, আমার দুনিয়াতে কেউ নেই। আমি ঢাকা সিটিতে আমি একাই। এই শুধুমাত্র কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করেছিলেন বলেই যে আমি এই জন্য আমি বলছি যে আমার দুনিয়াতে কেউ নেই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা আরো একবার ওয়েলকাম এন্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। পলাশের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন প্রিয় শ্রোতা। ওকে পলাশ, আমরা যেখানটায় ছিলাম আবার শুনি। তারপরে আপনার আমি ওই বোম বানাতাম। বোম বানানোর পরে কোন এক সময় বোম বানানোর কাজ শেষ হয়ে গেল। আপনার ক্ষমতা শেষ হওয়ার পরে বোম বানানোর কাজ শেষ। এখন ওই জায়গায় গোলারটেক নাম করে একটা আবুকার, উনি শর্ট ব্যস্ত, মানে আপনার ইয়ে আছে না, বাঁশের শর্ট বানাতো ঘরে সিলিং দিয়ে, ওই সিলিং এর শর্ট বানাতো। তো ওনার কাছে চাঁদা নিতে হবে, এই অমুক খান চাঁদা আনবি ভাই, আমার তো দেবে কিনা? তোর দেবে না, মানে তোর নামের উপর দেবে। তোর দেবে না কেন? তোর নামের উপর দিতে। তখন আপনার নাম কি ছিল? আমার নাম জাগরু পলাশ। তখন ওই সময়টাতে নাম হচ্ছে এটা? জি, আমার নাম জাগরু পলাশ। তখন সবাই এই নামে চিনতো? এই নামে সবাই চিনতো, এখন অনেকে চিনবে। এখন ওই জাগরু পলাশ নামে অনেকে পানি খায়। মানে আপনার নাম ভাঙায়? হ্যাঁ, আমার নাম অনেকে টাকা খাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আপনাকে চাঁদা আনতে, হ্যাঁ, তো একদিনকে চাঁদা আমি আনতে গেছি, ওনার বন্ধু সোহেল, ওনার এন্ট্রি হয়ে গেছে। ওনার বন্ধু সোহেল ওনার এন্ট্রি, কারণ ওনার বন্ধু সোহেল এন্ট্রি, কারণ আমার নিয়েই সোহেল আমার এন্ট্রি, মানে সোহেল ওনার এন্ট্রি। এখন সোহেল টাকা চাই, উনি গরুর ব্যবসা দিতে, সোহেলের চাঁদা নেবে, উনিও চাঁদা নেবে, দুজন চাঁদা নেবে। আচ্ছা, এই চাঁদা নেওয়ার কারণে সোহেল তো চাঁদা পাবে না। আর সোহেলের তো আমি জাগরু পলাশ তো নাই, সোহেলের কাছে জাগরু পলাশ নাই, সাইদুল কাছে জাগরু পলাশ। সোহেল এবং সাইদুলের ক্ষমতা ছিলাম আমি একা। সোহেলও চলে, সোহেলের কাছে আমি নাই, কারণ সাইদুল মিয়া দেখতাম সোহেল আমার মানে সাইদুল ভাই আমার খাওয়ানটা ভালো দিত, খাবার সুন্দর দিত। সত্য কথা ভাই, আমি ছিলাম খাবারের পাগল। সাইদুল আমার খাবারটা ভালো দিত। সে ধরেন আপনার ওই 3 বেলা জায়গায় 4 বেলা আমার খাওয়াত, কিন্তু সোহেল ভাই তো আমার অত খাওয়াবে না, তো আমি জানি। তাই জন্য আমি আর সোহেলের কাছে যেতাম না। তারপর ওই গরুর সাদাটা আনতে গেছি, তো সাইদুল ভাই আমার করলো কি, একটা অস্ত্র দিল। ওর 38 ছিল, 38 6 রাউন্ড গুলি সহ ছিল। আচ্ছা, নিয়ে যাইয়া ওরে যাই বললাম যে ভাই তুই ই কর, আমারে টাকা দিবি 50,000 এখন। 50,000 টাকা এখন দেবো, আর প্রতি মাসে 30,000 টাকা করে তুই দিবি। আচ্ছা, আর যদি তাই না দেস তাহলে তোরে মেরে যাবো। এটা আপনি বললেন? আমি বলতেছি। আচ্ছা, কয় অর্ডার কার? আমি সাইদুল ভাইয়ের অর্ডার।
সাইদুল ভাইয়ের অর্ডার, সোহেল ভাই আমার কাছ থেকে প্রতি মাসে 50,000 টাকা নেই, আর সাইদুল ভাই আমি টাকা দেবো। সোহেল ভাই সাইদুল এবং সোহেল দুজনেই তো বন্ধু ছিল। দুজন বছর এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, এন্ট্রি হয়ে যাওয়ার পরে টাকা পয়সা ভাগাভাগি এন্ট্রি হয়ে যায়। এন্ট্রি হয়ে যাওয়ার পরে মানে ওই যে গরুর ব্যবসা বলতেছে যে সোহেল ভাই ভিতরে আসছে, সোহেল ভাই ডাকতেছে সোহেল ভাই। তো সোহেল ভাই ডাক দিতেছে, সোহেল ভাই আমার গুলি করতে গেছে। তো সোহেল ভাই তখন গুলি করতে গেছে, আমি ডাইরেক্ট সোহেল ভাই মাথায় ঠেয়াই দিয়া দুনিয়াতে ছেড়ে দিচ্ছি, একবার দুনিয়াতে বিধি জায়গায়। তার গরুর ব্যবসা দেখছস সোহেলটা কেন বিধে দিচ্ছি, সোহেল নেতা, সোহেল নেতা। আপনি কি তখন তাকে গুলি করলেন? ডাইরেক্ট মাথায় ঠেয়াই গুলি করছি ডাইরেক্ট। এটাই আপনার প্রথম খুন? প্রথম খুন আমার হাতে, ডাইরেক্ট খাড়াইয়া গুলি করে দিলাম। গুলি করলাম, ও জায়গায় ডেট। ও জায়গায় ডেট হওয়ার পরে আপনার এই গরিব ব্যবসায় বলতেছে, কিরে ভাই তুই তো অন্য ক্লাসের লোক, তুই কথা কোথাতে মেরে দিলি, সে তোর গুলি করতে যাবে কথা কইছে, তুই তার সময় দিলেন, তুই গুলি করে এলি। আমি হ্যাঁ আমার অভ্যাস এটি, আমি গুলি করে দিলাম। গুলি করলাম ভাই, গুলি করার পরে আমার হাসি লাগে এখন, গুলি আসলে আমি এই পর্যন্ত কম করিনি, বহুতবারই করছি। তো গুলি করার পরে শরীরটা মাইরে আনলাম, পরে আমি বাইরে আসলাম, ওই টাকা নিলাম 50,000 টাকা দেওয়ার ফার্স্ট। লাশ এখানে পড়ে থাকলো? হ্যাঁ, লাশ পড়ে থাকলো। ওই গরিব ব্যবসা দিলে বললাম যে টাকা দেবো আমার 50,000, আমি 50,000 নেব না, এখন তুমি আমার 1.5 লাখ টাকা দিতে, কারণ আমার মামলা হইলে আমার টাকা দেবো। ওর কাছে টাকা রয়েছে পরে 2 থেকে 3 লাখ টাকার মতো, আমি পুরোটা টাকা থাবাই লইয়া ব্যাগের তো বলে নেমে আসলাম। আচ্ছা বাইরে গেলাম, ভাই সাইদুল গেলাম, মেরে লাইছি, এই যে টাকা ধরেন। ওই সাইদুলের মাসে তার কি হয়েছে, তুই এয়ারপোর্টে চলে যা। এয়ারপোর্টে চলে যাও, উনি 50,000 টাকা দিল আমরা, এয়ারপোর্টে যা, একটা টিকিট কেটে সিটিং যা, সিটিং যাইয়া 15 নম্বর কাটা সেটটা, 15 নম্বর কাটা যাবি, ঠিক আছে 15 নম্বর কাটা যাচ্ছে। 15 নম্বর কাটে যাইয়া উনি ফোন দিয়েছে হোটেলে গেলাম, যাওয়ার পরে বলতেছে ভাই ফোন দিয়েছে, হ্যাঁ ঠিক আছে থাক। ওই যা রয়েছি, মামলাটা সব শেষ। সোহেল মারা গেছে, সোহেলের মারছে কেরায়, কোনো নাম গন্ধ কিছুই নেই কারণ। কি হয়েছে, ওই লাশটা কোথায় গেছে? লাশটা ওরা খেলেছে, লাশটা বড় ভাই খেলে নিল। লাশটা বড় ভাই কই কি করছে এটা আমি নিজেও জানি, মাইরে লাইছি ঠিক আছে আমি, কিন্তু লাশটা কি করছে এটা আমি নিজেও জানি না। তা উনি আবার একটা জিনিস হলো কি, আপনার যে পাথরের চুন আছে না, বেশিরভাগই আমরা মারতাম। ধরেন আপনার সাথে যদি ক্ষোভ হয়, আপনার যদি কিছু করতে হবে, তাহলে ধরেন বড় ড্রাম আছে না, পিজের যে ড্রাম গুলো, ড্রামের ভিতরে পাথরের চুন রাখতাম, রেখে আমার ঘরে বসাইয়া পানি ঢেলে দিয়া মুখটা লাগাই দিলি, পাথরের চুনের সাথে আড্ডি মাংস সমস্ত সব একবার গুলে যায়, এর কোনো কিছু থাকে না। কেবল শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে থামবে দ্যাট ইজ আনথিঙ্কেবল। এগেন আই রিপিট, এটা অচিন্তনীয়। জি, তারপরে ভাইয়া আপনার ওই যে বড় গেলার ভিতরে, ওই ভিতরে আমরা ধরেন চুন দিয়ে আপনার মানুষ বসাই দিয়ে, মানে এতে করে লাশ টাশের হাড় হুড় সব গলে যেত? জীবিত অবস্থায় জীবিত মানুষ ধরে দিতাম। আচ্ছা, আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই। আপনি যেখানটায় ছিলেন বললেন যে খুন করে আসলেন, তারপরে খুন করে সিটিং গেলাম, যাওয়ার পরে আপনার সিটিং গেছি, যাওয়ার পর আমার বলতেছে যে তুই আয় পর, ওর মামলা সব শেষ, ওর কোনো মামলা টামলা নাই, আয়। তা আমি গেলাম, যার পরে আর একটা কাজ করতে হবে, এখন আর ওই সাদা মাদাবাদ, এখন সাদা বাদ ওরা মারিয়া লাইনি পরে মারিয়া লাইছি আমি। এখন মানুষ মারার পরে আমার কথা, মানুষ সাদাও লাগবে না তোর, আর তোর বউ মারা লাগবে না, এখন তুই খানি মার্ডার করবি। আমি ঠিক আছে মার্ডার করবো, তা মার্ডার যখন করতে হবে আমার, আমি পুলিশি দলই তো আমার মারবে, আপনার তো মারবে না, মারবে তো আমারে, আর আপনার নাম বলতে আপনার ছাড়াবেন না কহা। আমি তাহলে আমি আর ওই মার্ডার যদি করতে আমার টাকা দিতে হইব, প্রতি মার্ডার আমার 25,000 টাকা দিতে হইব, কারণ তো 10,000 টাকা দেবো। ঠিক আছে 10,000 টাকা দিন। মাত্র 10,000 টাকা? মাত্র 10,000 টাকা। মাত্র 10,000 টাকার জন্য একজন মানুষকে আপনি খুন করবেন? আমি যদিও প্রশ্নটা এভাবে করা আমার উচিত হচ্ছে না, আমি জাস্ট ভ্যালুটা বোঝাচ্ছি। দেখুন, মানে একটা জীবনের মূল্য ওর কাছে মাত্র 10,000 টাকা, ওর সেন্সটা একটু ইয়ে করার চেষ্টা করেন আপনারা। এবং মানে লোভে পড়ার মতোও কিন্তু অ্যামাউন্ট না এটা। এবং তখন পর্যন্ত আপনি বাড়িতে আর যাননি? আপনি কি আপনার বন্ধুর কাছে এই ওয়াদাটা করেছিলেন যে সারা জীবনে কখনো যেতে পারবো? কখনো আমি বাড়ি যাবো না, আমার কথা এটাই ছিল। আমি তো এখনো বাড়ি যাই না, এখনো বাড়ি, আমার বাড়ির মুখ দেখিনি আমি। মাঝখানে আমি গেছিলাম, আমার আব্বা মারা যাওয়ার পরে একবার গেছিলাম। আচ্ছা, ওই ঘটনা আমরা সামনের দিকে গিয়ে শুনবো। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ভাইয়া, তখন ওই আসলাম সিনেমাতে আসার পরে উনি বললো যে মানুষ মারতে হবে, ঠিক আছে মানুষ মারবো, 25,000 টাকা দিতে হবে, কারণ আপনি 10,000 টাকা, ঠিক আছে 10,000 টাকা দেন। 10,000 টাকা দিচ্ছে, 5টা একটা মার্ডার করলাম। উনি এক দোকানদার কাছে টাকা চাইলো, মুক্ত বাংলা একটা ম্যানেজারের কাছে। কিভাবে কি করলেন? সাদা আনতে দিয়েছিলাম, সাদা আনতে দিয়েছে, সাদা দেবে না, সাদা দেবে না। বাইক করলেন গিয়ে, কিভাবে কি টাকা দে, ভাই কইছে না ভাই, আগে তো ভাই ফোন দিত, আগে ভাই ফোন দিত, ভাই ফোন দিয়ে আগে টাকা দে, ভাই ফোন দিয়ে ভাই আচ্ছা দেবানি। আমরা গেছি, আমি গেছি, তারপর যে টাকা রাখতো টাকা রাখে না, মানুষজন দিয়ে ফিট করে রাখছে। আমার তো মানুষজন তো আমার সাথে না, আর আমি ছিলাম পলাশ, আমার দেখলি আল্লাহর রহমতে সবাই ঠান্ডা, যত বড় গুন্ড যত পান্ডা তা নেই যে ওই একলাই, ওই মিরপুরে আপনার এক নামে সবাই চিনে, এখনো বলতে আল্লাহ চিনে যে আমি একটা সিজি। তা সিজি হওয়ার পরে আমি ওই টাকা আনতে গেলে যে না তোরে মেরে দিতাম টাকা। আপনি গিয়ে কি বললেন? ভাই তো ফোন দিয়ে কইছে না, কইছে আমার টাকা দেন, ভাই কইছে তো হবে না, টাকা হবে না, ধরে যে ধরতে গেছে 5,000 টাকা দাঁড়ানো ছিল, তারে শুট করছে, শুট করে মেরে মেরে দিয়েছি, কারণ আমি ধরা খেতে মরবো নিচ্ছি, আমি জল খাওয়া যাবো, তার মেরে দিনে আমি মেরে চলেছি। ভাই মেরে লেছি, ফোন দিয়ে কইছে ভাই মেরে লেছি, কথা সিটিং জায়গা
সেটা চলে গেছি, আমি সামলাবো। আচ্ছা হ্যাঁ কোল্ড স্টোর সব করে হ্যাঁ সামলাইছে, ওটা গাড়ি সামলাইছে, টাকা পালাম না। এরপরে গেলাম একজন সাদা সার লেগে, সে ওইভাবে মেরে আনলাম ওটারও চারটা দেয় না তো মেরে ফেলে। সাদা দিয়েছে, তারপর মেরে লিছি আমি। কিভাবে? কারণ টাকা দিয়েছেন আপনি, টাকা দেওয়ার পরে এখন আপনি আবার ওই মানুষজন সেট করছেন আমার ধরার লিয়ে যায়, পুলিশ সেট করছেন আমার ধরার লিয়ে যায়। ঘটনাটা কি ছিল? করোনা একটা গল্প, এই যে 2-3 নম্বর যে মার্ডারটা করলাম, 3 নম্বর মার্ডারের সময় দেখতেছি যে ডিবি পুলিশ আপনার মার্কেটের উপরে খাড়াই না, কবাডি মার্কেটের উপরে ডিবি পুলিশ, আমার টাকা দিব, এদের পিছনে পুলিশ, আমি তাও দেখতেছি। দেখা অবস্থা আমি যে আমার সবই নলেজ আসতেছে, সব যে পুলিশ খাড়া রয়েছে, আমি টাকা আনতে গেছি, আমি যে গেছি টাকা আনতে, এটা তো ওর বুঝতে নাই আমি টাকা আনতে যাবো। আমার লোক আপনার গোফ ছিল, মানে নকল একটা দাড়ি ছিল, মানে বিভিন্ন সময় আমার বিভিন্ন ধরনের ভাই আমার দিত, মানে আমার কেউ চিনতে পারতো না। আচ্ছা, আমি যেমন ভাবে যেতাম, আপনার সামনে আসবো, আপনাদের কিছু টাকা লিগে আসবো, সাতান লিগে আসবো, আমার যে আপনি চিনবেন এর আমার কোনো ইয়া নাই, কিন্তু পরে ফ্ল্যাশ হইতো। ওকে, আমি তো টাকা নিচ্ছি, পরে ফ্ল্যাশ হবে, আমি আসছিলাম রেজাল্ট জন্য, তাই টাকা নিতে গেছি, টাকা নেওয়ার পরে বলে আসতাম আমি জয়ুর পলাশ দেখ, টাকা নিয়ে রওনা দেওয়ার সময় এই কথা বলতাম, যদি আমার ওই সময় বাতাতো তো তার মেরে আলতাম। আর আমার কথা ছিল আমি নামটা ফুটবো, আমার নামটা পুরোপুরি ফুটে ফেলবো, এলাম মানে আমি চাচ্ছিলাম যে ঢাকা সিটির ভিতরে আমার উপর যদি না থাকে, এরকম একটা নিয়ে ছিল। যাও পরে ভাইয়া আমি 3 নম্বরের সময় কবাডি মার্কেটের এক দোকানদারের টাকা চাইছে, ভাই 5 লাখ টাকা চাইছে, তো টাকা দেবে 4 লাখ, আমি তো বাইরে দিবি 5 লাখ, আমার দিবি 1 লাখ, 6 লাখ দিতে হবে তো। এখন কয় না 4 লাখের উপর দেবো না, বাইরে কত 4 লাখ, তো বাইরে কত 4 লাখে 5 লাখ দিবি, আমার 1 লাখ দিবি না দিয়ে আমার, কয় না দেবো না, যেই কথা দেবো না ভাই, কোনো কথা নাই, টাকা 4 লাখ ঘন্টা পরে খানাই দিয়া ডাইরেক্ট ওর খবর শুট করছে। এটা যে ডিবি পুলিশ পিছনে সাথে খানাই দিয়েছে, আমি দেখছি গেলাম, দেওয়ার পরে ওরে মেরিয়ে থিয়ার যখন ওরা মেরিয়ে এলেছি রাগের মাধ্যমে, কিন্তু আমি পুলিশে খাই দিতাম তাহলে জানি মারতাম না, দেখে মারতাম না, কিন্তু ওই রাগের কথা তো মেরিয়ে এলেছি। মানে আমার ভাই সবসময় রাগ ছিল অন্যরকমের, আমার এখনো রাগটা অন্যরকমের, আমার রাগ উঠলে এমের কথা কাছে কইলে। তো ভাইয়া ওই টাকাটা লইয়া আইসি, আসার পরে না পুলিশ ধরা খেয়ে যাবো, তার পাশে এক কর্মচারী, ওই দোকানের কর্মচারীর বগলের তলে নিয়ে বলো, মানে এই যে টিভিতে যাবে দেখেন না অনুষ্ঠানে যাবে, ঠিকই অনুষ্ঠান করে এইভাবে আমি অনুষ্ঠানের মতো করে কবলে ঠেকাই নিয়ে পুলিশের মাছ ফেলেছি, আই ওটা যাবার খেললাম, খাওয়ার 5টা মারাদন করলাম, এভাবে 5টা মারাদন করলেন, যেটা ধরে নিয়ে আসছেন ওটা বেরোলেন। ওটার আপনার যে বর্তমানে স্টার হাউজিং যেটা বেরিয়ে সুইচ গেট আছে, আপনারা তো চিনেন যে পার্ক করছে, তো পার্কের যে সুইচ গেট আছে, সুইচ গেটের আমি রেলাই যে চুইছিলাম। তো আপনি এভাবে স্কট করে কাউকে নিয়ে যাচ্ছেন, পুলিশ আপনাকে ছেড়ে দিবে? পুলিশ সার্ভিস আমার পুলিশ পাবে করতে, পুলিশ আমার কই দেবো। আপনি কিসে ছিলেন? আপনি গেলেন কিভাবে? প্রাইভেটে যেতাম, প্রাইভেটে বাসে থাকতো, আমার গাড়ির নাম্বার আছে, নাম্বার তো নেই, আমার গাড়ির নাম্বার থাকতো না। আমার যদি আপনি এখান ধরেন ওই আপনার ওই গলির মাথা নামাই দেন না, দোকানের মাথা নামাই দেবেন আমার, এখন আমি নামাই দেওয়ার পর আপনি আমার একটু করে দিতে পারবেন না। আমি এখন এই কথা বললাম, আমি তখন রিক্সা চালক, আমি তখন রিক্সা চালক না, এই যে আমার হাতে দেন অবস্থাটা, আমি বললাম রিক্সা চালক, কিন্তু আমার এই গলির নিচে নামাই দেওয়া আমার খুঁজে পাবে না। এত দ্রুত আপনি পালা যেতে পারেন? আমি এত দ্রুত আপনার এই রুমের টাইম বাড়াবো, তারপর আপনার 15 মিলিমিটার হয়ে গেল, আমি এখনো বুঝতেছি এটা। আমি যদি নিজের খুঁজে পালাবো, আপনি আমার খুঁজে পাবেন না, আপনার স্টুডিওতে আমার খুঁজে পাবেন না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর পরে ওইটা ওই জায়গা মেরে এলাম, মেরে নেওয়ার পরে আমি বাইরে করলাম, ভাই এখন 10,000 টাকা মার্ডার করবো না, আমি এখন 10,000 টাকা মার্ডার করবো না। কিন্তু আসলে যে কাজগুলো যার দিয়ে করাতো সে হলো এই ঢাকা সিটির ভিতরে একজন ট্রেন পিড়ি পোলা, ফোন দিয়ে ওই মেরিয়ালে ফোন দিয়ে গেছি, ভাই মানে রহমানের ফোন দিয়ে বললো ভাই আমি তো মানুষের মেরিয়ালে 2টা মার্ডার শেষ, আজকে 2টা মার্ডার করলাম, তো 2টা মার্ডার করছি ভাই, এখন আমার দেখা যায় আমার বিপদ প্রতি মুহূর্তে মতো আসতেছে, আমি কোনো গেলে মানুষ মারা লাগে আমার, আর 10,000 টাকা লেগে 2 দিনে মার্ডার করতে হবে, আমি তা পারবো না। এখন আপনার যে 5 লাখ আমি এনে দিই, আমার 2.5 লাখ দিতে হবে, আর তা না তো আমি কাম করবো না। এখন তো তোর আত্মজ্বালাই গেছে না, তুই কতটা মার্ডার করছিস, কত কি করছিস, এর সব তো আমাদের রেকর্ড আছে, আর রেকর্ড থাকলে কি হয়েছে দরকার আপনার মেরে নেবো। তখন পর্যন্ত কতগুলো মার্ডার হয়েছে আপনার? তখন আমার যেমন 5টা মার্ডার হয়ে গেছে অলরেডি, 5টা মার্ডার করে ফেলেছি, 5টা মার্ডার করে ফেলছি আমি, একদিনই করছি 3টে, ওই 3টে মার্ডার করলাম, ওই দিনকে আমি যে করলাম ভাই আমি আর পারবো না, কারণ আমার 3টে মার্ডার একদিন করা লাগলো, 3টে মার্ডার যদি আমি একদিন করি 10,000 টাকার বিনিময়ে আমার পক্ষে সম্ভব না। একটা মানুষের কি 3,333 টাকা মার্ডারের মূল্য, এটা মানুষের জীবন মূল্য, আমি এটা কেমন হিসাব করে বললাম তাহলে, তখন এগুলো তাহলে যদি না করিস তোর কি আছে না সব তোমার রেকর্ডিং করা আছে, তোর ধরে দেবো পুলিশে, আজ আপনার পুলিশে আপনার বের এলাম মুভিসকে, আপনি উল্টা উল্টা কথা আপনার বের এলাম মুভিসকে, কথা তোর সাহসকে আমি সাহসী দেখছেন, এই কথাকে আমার অস্ত্র নাই কাছে, অস্ত্র ফেলাই দিয়েছিলাম, তো পরে অস্ত্র দিয়ে টয় নিয়ে শুনে কথা তো অস্ত্র নাই, তো আমার কাছে একটা পাতি খুর, মানে আর্মি যে খুর আছে না, ওরকম বাইক কাইটে মানে কারোর পোজ দিলেই ওরা দাগ থাকে না, মানে ওরা মানে বুঝাবার মতো কোনো সেলাই ধরে না, তা আমি আর্মি খুর দিয়া ওই এমপির পোলা আবার গেছে ঠেয়াতি, এমপির পোলারে মেরে দিব, এমপির পোলারে মেরে গেছে, একবারে পেটের বুড়ে বুড়ে মারা গেছে, পেটের বুড়িটা মারা গেছে, মারা যাওয়ার পরে আপনার আমি ওই পালালাম, পালানোর পরে আমার একটা বন্ধু ছিল, মানে
ও আবার আর এক এমপির কাজ করতো, নাম ছিল ম্যাগজিন মুন্না। তো ওই ম্যাগজিন মুন্না আমারে যখন আমি পালাইছি, খবর পাইছে, খবর পাওয়া তো আমার সাথে একটু যোগাযোগ ছিল, কারণ ও কাজ করতাম, মাঝে মধ্যে ওর কিছু লাগলে আমরা সহযোগিতা করতাম, আমি ওর সহযোগিতা করতাম, ওর কিছু লাগলে আমি সহযোগিতা, মানে দুজনকে পার্টি ছিল এক ছিল, আমার তো পার্টি নেই, আমরা তো ভাই কিলার, আমরা তো টাকার বিনিময়ে যাই কিছু করছি, টাকার বিনিময়ে করছি, আমার তো পার্টি নেই, আছে নাকি? আপনার ওই পার্টিগত চলে গেল ম্যাগজিন মুন্না নিয়ে গেল আমারে ওই নেতার দ্বারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন করছে এমপি, ওই আবার নেতা না খালি এমপি, সে এমপি ভালো একজন এমপি প্লাস তারও ক্ষমতা ভালো। সে আমার বলতেছে, ছোট ভাই তুই আমার একদিন চিনলি নিয়ে এখন আসিস আমার দরজায়। আমি দরজায় কি কয়, এখন মারা তো 8-10টা 3-4টা মার্ডার মামলা খেয়ে বই রয়েছে, তোর নামে তো মামলা হয়ে রয়েছে। আমি কি আর মামলা হয়েছে, আমার নামে কোনো মামলা আছে নাকি মিয়া? আপনি উল্টো পাল্টা কথা কর, আপনি একটা মামলা মনে বিষয়ে যাইতে পারবেন, কত নামে মামলা আছে, আমি মামলা আছে, আপনি মামলা করছেন তাই কোন আমারে, আপনি মামলা করছেন মানে উল্টো পাল্টা কথা তার কিলি আমার লেখন, এইসব কথা তার কেন না, তাহলে আপনার আমি গোনাই ধরি না, আপনি এমপি তার কিসে এই দুই কথা কথা মন না কথা দোস্ত তুই চুপ আই না চুপ কিসের চুপ, উনি আমার উল্টো কাছে খোলাস তো দেখলাম, তোর তো নাম শুনছি কিন্তু তোর দেখি নাই শুনছি, তোর মুখের কথাগুলো শুনলাম তো চেতাইলাম, ঠিক আছে ভালো হয়েছে, এখন থাকবো কই খামুকে তাই কোন কয় যা আমার ওই জায়গা সুন্দর একটা বাড়ি আছে, সে বাড়ির ভিতরে যাতে গেলাম, যাওয়ার পরে জায়গা আপনার ইয়াবা 120 ইয়াবা দিল আমার, তখন ভাই ইয়াবার লাগতো পরে প্রতিদিন 50-60 কেজি ইয়াবা ট্যাবলেট লাগতো। ওই প্রথম ইয়াবা ধরলেন? হ্যাঁ, ওনার জায়গায় আমি ইয়াবা ধরলাম। কিভাবে খাওয়া শেখালো, কে শেখালো? আসলে আমার বন্ধু ম্যাগজিন মুন্না। ম্যাগজিন মুন্না কোন এলাকায় ছিল, কোন এলাকায়? ওই ছিল আপনার পল্লবী এলাকায়। ওকে, ছিল পল্লবীতে। মিরপুরের অনেকেই হয়তো আজকের এই এপিসোডটা শুনছেন, সো আপনারা হয়তো কিছুটা হলো ওর ব্যাপারটা জানেন, রিলেট করতে পারবেন। যাই হোক, বলুন তারপর আপনার ম্যাগজিন মুন্না আমার নিয়ে গেল, আর ম্যাগজিন মুন্না কলম আসলে ফ্ল্যাশ হয় নাই, আমি যতটুকু ফ্ল্যাশ ম্যাগজিন মুন্না তত ফ্ল্যাশ হয়নি না। ম্যাগজিন মুন্না আপনার আগে ছিল, যখন আগে বরিশাল বাড়ি ছিল, ওর মাও সন্ত্রাস ছিল, ওর মাই ওর এই রাস্তা ছিল, ওর বলছিল ম্যাগজিন মুন্নার ইতিহাসটা আমি ভালো ভাই বলবো না। তা ম্যাগজিন মুন্না আপনার আমার নিয়ে বা খাওয়া শিয়ালো, শিয়ানোর পর দোস্ত এর শান্তি আছে, এনা আছে তেনা আছে, বহুত কিছু বলে আপনার খাই, কারণ আমার জীবন তো শেষ ভাই, তাই খাইলাম, খাইলে আপনার ম্যাগজিন মুন্না আমার লাস্টে এখন কাম এমপি দেয় ওনারে, আমারে দেয় ম্যাগজিন মুন্না, তার টাকা দেয় না, ওই দোস্ত আয় খাইয়ে এই বসে ওটা মাল খাতি ভাই আমি শেষ। ওই তো মদ আনছে 2500 টাকা, 2400-2500 টাকা মদ কিনে আনছে, সিগারেট আনছে, খাইছি। আর এখন আমার পুরোপুরি নেতার ঘোষণা একটাই যে পলাশ কাম ছাড়া বাইরে বার হবে না, 5 তলায় শুয়ে থাকবো পলাশ, ওর যা লাগবে সব 5 তলায় পাবে, মদ লাগুক, নারী লাগুক, টাকা লাগুক, পয়সা লাগুক, সব 5 তলায়। আমার বাইরে বাড়ানোর কোনো ক্ষমতা নেই, আমার উপরে থাকতে হইব, ঠিক আছে, উপরে কাম করি। তা কাম করি ইতিমধ্যে জানি কেমন ওই নেতা খবর পাইছে, ওই যে এমপির পোলারে মেরে দিয়েছি, পোলা তো মেডিকেলে, কেমন জানি খবর পাইছে যে আমি ম্যাগজিন মুন্নার বন্ধু ম্যাগজিন মুন্নার লাগে আছি, এরা আবার ম্যাগজিন মুন্নার ডেকে গেছে, নিয়ে যে 3 লাখ টাকা ঘোষণা করছে আমার মেডালে দিব, আমার মেডালে 3 লাখ টাকা পাইবো। এটা ম্যাগজিন মুন্নাকে দেওয়া হয়েছে, ম্যাগজিন মুন্নার এটার সুপারি দেওয়া হইলো, ম্যাগজিন মুন্না যখন সুপারি দেওয়া হলো আমার মেডালে 3 লাখ টাকা পাইবো। তা ম্যাগজিন মুন্না করলো কি, ঠিকই আমারে করলো দোস্ত একটা কাম আছে, তুমি কামড়াতে করে হোক, এটা নেতার কাজ না, কাজ আমার, আমি যাই কি করছে কাজে গেছি, ওই কাজে যে গলিতে ঢোকার কথা বলছে, ওই গলিতে আমারে মনে ধরে নিয়ে গেছে, গলিতে ধরে নিয়ে ওই যে জায়গায় আমি একটা মানুষের একদিন 3 মার্ডার করলাম, বেড়িবাদ স্টার করে, ওই জায়গায় নিয়ে। বেড়িবাদ কোথায়? এটা মিরপুর 1 নম্বর বেড়িবাদ, তোরাক নদীর বেড়িবাদ, আব্দুল্লাহপুর। রাইট, বেড়িবাদ চিনতে পেরেছি। ওখানে আপনারা নিয়ে গিয়ে কাজটা করতেন? জি। ওই যে কাশবন ছিল আগে, পুরাটাই আপনার হলো চরের মতো ছিল, বালুচরের মতো। বুড়ানিগাল গার্ডেনটা না, বুড়ানিগাল গার্ডেনের পিছন সাইডটা স্টার হাউজিং, স্টার হাউজিং এর পরে আপনার একটা সুইচ গেট উঠছে না, সুইচ গেট, এখন বর্তমান বিকালবেলা দেখা যায় মাছ বেছে, অনেক তাজা মাছ বিক্রি করে, রাস্তার পাশে ধরে মাছ। জি, ওই এটা সুইচ গেট, ওই সুইচ গেটে তখন অনেক লোকজন চলাফেরা কত রাত্রে, মানে আসরদান পরে এখন তো তেমন একটা চলাফেরা করে না, এখন রাত্রে 10টা 11টা 12টা চলাফেরা করে, তখন আরো লোকজন ছিল, আসরদান পরে কোনো লোকজন আর তো না দিয়ে এই পরিস্থিতি ছিল, আর তখন তো আমাদের রাজত্ব জায়গা। ওকে, বলেন আমাদের, তা আমার মন নয় ধরে নিয়ে আমার 8টা মাস এইভাবে একাই না, ওর লাগে আরো কিছু লোক আছে, আচ্ছা, সবাই আমি চিনি, এইভাবে বানছে। আপনি তখন কি বলতেন? আমি বলছি দোস্ত দেখুন মানুষ কয় দোস্ত আমি 5 লাখ 3 লাখ টাকা বেশি করে নাই, কি কাজ দোস্ত তোমার ফাইনাল 3 লাখ টাকার বিনিময়, আর আমি তো তোর কত লাখ টাকা কামাই দিচ্ছি, এখন ঠিক আছে দোস্ত, এটা তো কেউ জানে না, এককালীন 3 লাখ টাকা বলছি না, এরকম বড় স্যার বানতেছে। হ্যাঁ, আর সামনে 8টা মানুষ আমার, এই 8টা মানুষ সামনে বানছে, বাইন দিয়ে আমার মেরে লেগে, দোস্ত রাখে আল্লাহ আমার রাখে, আল্লাহ তালা আমার হাতে না পেরবি না, আর যদি আমার আল্লাহ তালা নিয়ে যেত নিয়ে যাবে, এগুলা কেউ খেতে পারবে না আমার। তখন তুই হাসিস কে দোস্ত, আমি হাসবো না দোস্ত, তুই আমার হাসিটা হাত পা বানতেছে, আমার ওদের মাইরে যদি কেউ ফেলে তাহলে আমার হাত সামনে বাঁধবে না, মেরে যাই, এই জন্য আমি হাসি টাটা করতে চলে যাই। দোস্ত এর কি করিস কে তোরা, ওরা পাবো না,
পাও বেঁধে তখন আমার বিরোধী যে একটা কাঁদা থাকে কাঁদার পর শোয়াইছে সত্যি করে মেরে নেবে পারে আমি হাসতেছি কথা তোর মেরে নেবো এত ফেলা মেরে তবে এই যে দাগ আছে এই যে হাতে এই যে একটা দাগ এই যে একটা দাগ পায়েও আছে আমার এই ডাইন সাইডে রক কাটলো কিন্তু রক কাটতে না কাটতে চামড়া কারণ সব তো নেশা খাওয়া ওরা নেশা খাওয়া সবাই আমিও নেশা খাওয়া আমার ভাই রক কাটলো পুরো রক কাটতে যে চামড়া কাটছে চামড়া কাটলে তার মানুষের কোনো ক্ষতি হয় না তা চামড়া কাটছে হাতে এলো সামনে বান্ধা পাওয়ার আলাদা বান্ধা তখন আমি চিন্তা যে মানুষ আমার আজকে তো আমার কাইটিয়া লাইতে কাইটিয়া আমার জীবনটা শেষ আমার লাশ হতো মিশরে ফেলবো না আর কিছু না আমি পানির তলে পড়ে মরি আমার লাশটা করলাম ভাই সে উঠতে ভাই আর ওকে কাজটাই তার কাজ যে মাইরে লাইয়াই ওই পাথরের সুনের ভিতরে নিয়ে ডুবে তো আড্ডি মাংস সব শেষ গড়ে গড়ে শেষ খালি টালি নিতে ছেড়ে দিয়ে পড়ে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরবো। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, 200তম পর্ব থেকে শুরু হয়েছে জেবিএসবি আনসেন্সর্ড, যেটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমরা 200তম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ হিজড়া, যে এসে কনফেস করেছিল তার হিজড়া জীবনের গল্প নিয়ে। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় এপিসোডটি করব, যেখানে উঠে আসবে শুভ হিজড়া যা বলেছিল সেই ঘটনাগুলোর সত্য প্রমাণ। এখানে এসে আরো একজন হিজড়া যিনি কনফেস করবেন, ভয়াবহ রকমের কনফেস, যিনি তার শরীরের অঙ্গ কেটে ফেলে এই কমিউনিটিতে যোগ দিয়েছেন। তার অপেক্ষায় থাকুন, এই মাসের শেষ সপ্তাহে এই এপিসোডটি প্রচার হতে যাচ্ছে। আমরা বিরতির পর আবারও ফিরছি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-তে। হ্যাঁ, পলাশ যেখানটায় আমরা ছিলাম। তারপরে ভাইয়া আমার একজন মনোযোগ করতেছে, তা আমি চিন্তা পানি তলে আমি চলে যাই, পানি তলে তো মরি, তাহলে আল্লাহ তালা আমার বাঁচা রাখবে সেই চিন্তা করে। তা এই ধরে আমার রক্ষাটার পরে মন না গেছে আপনার এই বড় সামুরাই কয়, গরু ধান কোরবানি যে সময় গরু জবি করে না চাকু দিয়ে, ওই চাকু বাড়িতে আমার জবই দিব। পরে ভাইয়া আমার ধর মারি সামুরাই বাড়িতে গেছে, তা আমি চিন্তা করলাম আমি লাগতো আমার তো মরণ এমনি হইব আজকে, ওই জবই দিব নাহলে আমার পানি তলে মরতে হইব। তবে আমি গড় দিয়েছি, পানি তলে পড়ে গেছি, পড়া করে আমি হাত করে লাগি দাঁত দিয়ে খুলে পানির ভিতরে বাইশে উঠে পাউডার খুলছি, পাউডার খুলে কচুরি ছিলেন নদীর প্রতি ময়লার মতো বাসা, ওই কচুরির ভিতরে আমি নাকটা জায়গায় দিয়া বলেছি, আমি পানির মধ্যে সাঁতারতে পারতেছি না। ওরা কেউ আপনাকে পেল না? গুলি তো করতেছে পানির ভিতরে, গুলি করছে পানির ভিতরে, 8 থেকে 10 রাউন্ড গুলি করছে। আমি পানির ভিতরে যাওয়ার আমার খুঁজে পাবেন, আর ভিতরে তো স্রোত না, স্রোতের ভিতরে আপনার বিজয় ঢুকে গেছে তবে, আর ওরা তো বুঝতে না আমি কোন দিকে গেছি, আর কত পানি যখন গুলি করছে মারাই গেছে, আর খুঁজবে কি হয়। আচ্ছা আচ্ছা, আমি যখন পড়ে গেছি ওই মধ্যে গুলি করছে, আসলে আমার গুলিতে একটা গায়ে লাগে নাই। আচ্ছা, উপর আল্লাহর রহমত, আল্লাহ তাআলা আমার রহমত করছে ভাই। ঠিক আছে, বলেন তারপরে। তখন আমি বাইসে গেলাম ওখান উঠে কাউন্দে একটা নদীর এপার কাউন্দে গেলাম, কাউন্দে গেলাম এক জালিয়া বাড়ি উঠে ওখান আমার ইলাম কিনে কিনে ভর্তি করলো তারা। তা কি বিষয় চুজ করলাম না করার সুস্থ হয়ে আমি সাবার জামগড়া যাই 6 মাস থাকলাম ওদিকে। কোথায় থাকলেন? 6 মাস জামগড়া। কোথায় থাকলেন, কার বাড়িতে? ওই জায়গায় থাকলাম, আমার এক বন্ধু ছিল মানে মিরপুর থেকে এক বন্ধু, খারাপ লাইনতে ভালো লাইনে চলে গেল, ভালো লাইনে যাওয়ার পরে পদ্মার আমি থাকলাম। আর আমি সবকিছু করলাম, ঠিক আছে তাহলে তুই মোনারে মেরে নেবি, তুই সুস্থর পর তোর সবকিছু ব্যবস্থা দেবো, তুমি মোনারে মেরে নেবি, আর ঠিক আছে মোনার মারবো। এই পরে আবার আমি 6 মাস পর আবার আসলাম, আসার পরে জাউরু পলাশ নাই, এখন জাউরু পলাশ তো মেরে গেছে, সবাই জানি জাউরু পলাশ মেরে গেছে, সবাই জানিয়ে গেছে যে জাউরু পলাশ মারা গেছে। কারণ 6 মাস ধরে আমার মতো ক্লিয়ার যদি কোনো খবর না থাকে কি হয়েছে, পলাশ মারা গেছে, মানে খবর নাই মানে হচ্ছে ডেট আমি। আচ্ছা, ডেটের ঘটনার পরে এখন জাউরু পলাশ নাই। ইতিমধ্যে আমি যখন আবার ওই নেতাদের গেলাম, আমার ওই নাম পড়ালাম রক্ষাটা পলাশ। কিভাবে হলো সেটা? সেটা হলো কিভাবে আমার এখন রক্ষাটা, আচ্ছা এখন রক্ষাটা একটু টাইনি টাইনি হাঁটি, চামড়া আবার পিছলে টানছিল, মানে এখন তো ভাই দাগ ছোট ছোট দাগ দেখা যায়। আমরা একটা ভিডিও ক্লিপ দিব প্রিয় শ্রোতা ফেসবুক পেজে, আপনারা চাইলে চলে আসতে পারেন ওকে দেখার জন্য। আমার পেজের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। এখানে ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেয়া আছে এবং মূলত এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেয়া, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বলুন তারপর। পরে ভাইয়া আপনার
ওই না দাদা আবার উঠলাম, যে বন্ধু মুন্না দাদা নিজে উঠে তারে করলাম ভাই যে এই ঘটনা এই দিয়া আমার মুন্না এইভাবে খেয়ে লাগছিল। সবকিছু করার পরে মুন্নারে করলো কি ভাই ভিতরে ভরে দিল, কারণ ভাই তো আমার দিয়ে অনেক কিছু করছে। আর বাড়ির কথা হলো যখন তুই ওখানে আসলি মুন্না তোরা আমাদের নিয়ে আসলো, আবার তোরে মুন্না খাইবো টাকা লিজে। পরে মুন্নারে মেজেন মুন্নারে ভিতরে জেলখানা দিল বুঝে, জেলখানার ভিতরে দিয়ে দিলেন? হ্যাঁ ভাই ভাই আবার ভাই যদি আপনার ক্লিয়ার থাকলেও কি গেছে তার ভিতরে সততা নীতি আছে, তার ভিতরে আছে। সে মানুষ মারার কোনো কাজ করাতো না, সে মানুষ মারার কোনো কাজ সে কাজ করাতে নেই। যে আপনার বিভিন্ন ধরনের নেশা, যেমন পল্লবীতি কলম নেশার অভাব নাই, হিরোইন থেকে শুরু হতে গাঁজা থেকে শুরু সব নেশা আছে। তা উনি ওই নেশা বড় বড় চালান গুলো আনাতো আমাকে দিয়ে, সিলেট থেকে বার্মা থেকে আমি বার্মা গেছি আনার জন্য। তা উনি মুন্নারের ভিতরে জেলখানার ভিতরে দিল বেরে, মুন্নার জেলখানার ভিতরে বেরে দেওয়ার পরে আপনার মুন্না জেলখানাতে যাবি নিয়ে আসতো, নেতারা যাবিন জানলো। ততদিনে জানছে যে আপনি বেঁচে আছেন? হ্যাঁ জানে, সবাই এলাকায় জানি রক্কাটা পলাশ। আচ্ছা, এখন যাবি পলাশ নাই, এখন সবাই এক নামেছে না, আমি রক্কাটা পলাশ। এই রক্কাটা পলাশের থেকে আমি এখন ভাই ওইসব কাজ কাম করে, ভাই টাকাও দেন না ঠিক মতো, আমার তখন টাকার দরকার, টাকা পয়সা দেন তারপর আমি ভাই করলাম ভাই টাকা পয়সা দেন না, আমি ভাই কাজ কাম করবো না, কারণ আমার তখন বুধ ভবিষ্যৎ আছে, কারণ আমি এখন সিদ্ধান্ত করতেছি আমার বিয়ে শাদী করতে হইব। আমি যখন টাকা ছেড়িতে আসি, টাকা ছেড়ে ফেলে দেবো, বাড়ি করে আমার দরকার আছে, আমার তো চলাফেরা ভালো মন্দ রাখবো, ভালো মন্দ খাইতে মনে চাই, ভালো মন্দ জায়গায় যাইতে মনে চাই, এখন আমার টাকা পয়সা লাগবো। টাকা পয়সা কি তোর তো টাকা পয়সার উদ্ধার কোনো কথা তোর হয়েছিল না, তুই থাকবি খাবি তো যা লাগে তাই দেবো, কিন্তু টাকা তোর দেবো না, এমন কথা হয়েছিল। আমি সেই মতো আপনার মন না ছিল, এখন তো আপনার মন না নাই, আপনার মনারে কইছি মন নাই নিয়ে আমি কারে কবো? আচ্ছা, তুই আমার কানে আমি তোকে কবো, তুই সেই তোর যা লাগবে তাই নিয়ে আসবি। আমি না, আমি পারবো না, আমি আপনাদের বিকেতে যাবো খেত, আপনি আমার টাকা দেবেন, টাকার বিনিময়ে যা করে করবো। আচ্ছা, কয় না তা হবে না, আমি তা নাহলে আপনার কাজ আমি করবো না, কারণ কাজ করবি না মানে এই কাজ করবো না মানে কই আবার আমার ভাই জেলখানা ভরে দিল। কিসের মামলাতে ভরে দিল? ভরে দিল আমার উনি আপনার 50,000 পিজি বাটাবের জন্য ভরে দিল মিরপুর জোনাল টিমে। আচ্ছা আচ্ছা, আমার মিরপুর আপনার জোন থানা আছে না, মডেল থানা, ওইটা আমার বই দিল। তারপর দ্বারা গেছিল জাহিদ সাহেব, আল্লাহ বিচার করেছে, এটার বিচার আল্লাহ তালা করেছে। জাহিদ সাহেব এবং জেলখানায়, উনি আর আমি এক লগে জেলখানায় ছিলাম। যাই হোক জেলখানায় গেলাম, জেলখানায় থাকার পর আমার যে বড় ভাইবেরা ছিল অনেক যারা, ওরা আমার অনেক হেল্প করছে জেলখানার ভিতরে বসে। জেলখানাতে আসলাম বাড়াই আসার পরে ভাইয়া চিন্তা করলাম যে তাহলে আমি কতদিন থাকলেন জেলে? জেলে ছিলাম আমি 3 মাস। 3 মাস জেলে থাকলেন? আচ্ছা, হ্যাঁ। আমার আর ভাইবেরা ছিল, ওরা আমার ছাড়া আনলো। টানার পরে চিন্তা করলাম যে আমি আর কারোর সুবরিতে মার্ডারও করবো না, চুরিও করবো না, হাতি করবো, বোমাবাজিও করবো না। এখন বোমাবাজি যারা করবো তা করে আমি ধরাবো, দেখি রাখি করতে আসুক। আমি এখন পুলিশের ইনফরমাগিরি করলাম, পুলিশের ইনফরমাগিরি করতাম, ভালোটা ধরি খারাপটা ধরি। যেমন নিশা আমি জানতাম যে নিশা কোন জায়গায় আসতেছে, কে আনতেছে, কিভাবে আনতেছে, সবই তো আমি জানতাম। আমি সিডিয়াঙেতে ধরতাম বা আপনার যাত্রা বাড়িতে ধরাইতাম, বিভিন্ন জায়গায় আমি নিশা ধরাইতাম। নিশা ধরাতে ধরাতে আমি ফর্মাগিরি হয়ে গেলাম, পুলিশের ফর্মা হলো। হ্যাঁ, পুলিশকে আপনাকে অফার করলো? হ্যাঁ, পুলিশ আমার অফার করছে। আমি এক দারোগার লগে কথা বলছিলাম, দারোগা আপনার নাম ছিল এবি সিদ্দিক, উনি বর্তমানে এই জায়গায় যে কোনো অফিসার আছে, উনি আপনার পিএম পায় আমার দিয়ে। উনি একদিনকে হাতিয়ে দিল 6টা, আমি ওনার একদিনকে হাতিয়ে 6টা ধরাইছিলাম। উনি আমার যে পিএম পাইছে, উনি মিরপুর মডেল থানায় থাকাকালীনে উনি 33টা অস্ত্র ধরছে, আমি ধরাই দিচ্ছি ওনারে। তা আমার উস্তাদ ছিল সলেমান, ফরমা সলেমান এখনো আছে, উনি আমার বহুত ভালো রাস্তা আছে, বা আমি আজকে যতটুকু যাই আসনি। আপনি ভাবে ধরিয়ে দিলেন? হ্যাঁ, ধরাই দিতাম ভাইয়া, ধরাই দিতাম, আমার টাকাও দিত, পুলিশ টাকা দিত আপনাকে? হ্যাঁ, পুলিশে টাকা দিত। একটা হাতে ধরাইলে 5,000 টাকা দিত, বা ধরেন একটা আসামি ধরতো, ধরার পরে রিমান্ডে নিত, ওখান থেকে টাকা খাইতো, সে আমার ভাগ দিত, 3 ভাগের 1 ভাগ দিত। পুলিশের লাগবে ধরেন আমি যদি একটা আসামি ধরাতাম, আসামির কাছে টাকা খাইতো না পুলিশে। ও ওকে, টাকা খাইতো, 10 টাকা খাইলে আমার 3 টাকা দিত। আচ্ছা, তারপর এইভাবে আমি চলা শুরু করলাম। প্রায় আপনার 3 থেকে 4 মাস পরে আমি যখন পুলিশ আমার বললো একটা অস্ত্র দাও, আর এক দ্বারা অবস্থা আমি স্যার আমি পারবো না, আমার অস্ত্র আমি পাবো, অস্ত্র আমি মানে জন্ম দেবো, অস্ত্র আমি পাবো, প্রতিদিন বছর পাওয়া যায়, কষ্ট দিন না ফার্স্ট অস্ত্র মামলা দেবো। আচ্ছা, আমার অস্ত্র মামলা দিন খেলে যায়, এলো মনির দারোগা, মিরপুর থানা ছিল সুন্দরমণির। আমার অস্ত্রটা মামলা দিল। সুন্দরমণির মানে দেখতে সুন্দর ছিল? হ্যাঁ, ওনার সব জায়গায় কাগজ কলমে ওনার নাম ছিল সুন্দরমণির। অদ্ভুত বিষয়। ওকে, তো উনি আমার দিয়ে দিল অস্ত্র মামলা, আমার একটা অস্ত্র মামলা দিয়ে দিল ভিতরে, তাই আমি অস্ত্র মামলার ভিতরে গেলাম। যাওয়ার পরে ওখানে আবার আর এক বড় ভাই আপনার সাভারের এমপি, উনি আমার অফার করলো, লোক দেয় জেলখানে অফার করালো, তোর আমি ছাড়াই নেবো, কাজ আমার তুই করবি, আমি এটাতে কাজ করবো। কিন্তু আমার তোর কাজ তো কারোর করবো না, আমি কারোর সুবারিতে আমি আর কাজ করবো না। আমি পারলে এখন কাজ করার কথা ধরাই দেবো তোকে, আমার তো তোর টাকা পয়সা দিস না, আমার তো খারাপ বানাইছিস, আমি তোকে কাজ আর করবো না। এখন আমি রাস্তা চিনি, পুলিশের লাগে আমি কাজ করলে পুলিশ আমার টাকা দিচ্ছে, পুলিশ আমার খাওয়াচ্ছে, আমি 5 ঘন্টার সম্মান পাচ্ছি, ভালো মতো 5টা জিনিস দেখতেছি, ভালোভাবে হাঁটতেছি, ভালোভাবে চলতেছি। হয়তো বাকি তোরা খারাপ আমার রাস্তায় পারি মেরে যাবে, তো আমি তোদের ছেড়ে ছাড়তো না। আমি 2 নম্বর থানাতে 2 তলায় যে ঘুমাই থাকতাম, পুলিশের লোকে দিয়ে থানাতে মেরে যাবে, মেরে যা, থানাতে তো মারতে যাচ্ছিল, আমার মারতে যাবি না, এইভাবে থাকতাম খাতাম। তো সুন্দরমণির আমার অসর মামলা দিল ভাই, ওই এমপি ছাড়া আনলো, আনার পরে এমপি গাড়িতে নিয়ে গেল হায়দারে,
আর বাসায় নিয়ে গেল, খাওয়াইলো, রাত্রেবেলা আমি মধ্যে ফলে চলে আসলাম। আইসে ওসি সাহেবের লগে কথা বললাম, স্যার দেখেন আমি তো আসলে অস্ত্র এইসব নাই এখন, আর আমার স্যার মনে স্যার তো ভুল করে মামলাটা দিচ্ছেন, স্যার যেমনি হোক আমার মামলাটা শেষ করে দেওয়ার স্যার, স্যার আনো স্যার আমি মরে যাবো। পরে একবার ওসি সাহেবের সামনে, ওসি সাহেব যেমন আপনার টেবিলের উপরে কথা হচ্ছে এইভাবে, ওসি সাহেবের সামনে এক বোতল বিষ কিনে নিয়ে গেছিলাম। বিষ কিনে স্যার তো আমার মামলা দেন শেষ না করে দেয়, আমি বিষ খেয়ে আপনার যা মরবো, আপনি মামলা খাইবেন। পরে ওসি সাহেব কি কয় সেটা পাগলের মতো, আমি স্যার হ্যাঁ আমি বিষ খেয়ে মরবো। এই কথা করতে যে ওসি সাহেব ঠিক আছে আমি মনির সাহেব রাখছি। মনির সাহেব রাখার পরে মনির সাহেব জানি লিখিত ভাবে যে আমার মামলা শেষ করে দিয়েছে। পরে আমি কি করবো, এর ভিতরে আপনার শাহালি থানা একটা নাম হইলো, শাহালি থানা, ওই শাহালি থানায় কাজ কাম করতেছি। শাহালি থানায় কাজ করি, দারোগা জাকির সাহেব আসলো, মনির সাহেব ছিল, তারপর মোটা মনির, এর নাম আছে, দারোগা অনেক অনেক নাম, তো এইভাবে ডাকে। তো এগুলো কাজ কাম করি। তবে আমি পুলিশ জগতে একটা লোককে ভালোবাসি, সেটা হলো আপনার সাব ইন্সপেক্টর মালিক সাহেব, উনি বরিশাল পটুখালী বাড়ি, খুব ভালো একটা মানুষ। তা উনি এখন ওনার লোক আমার ছোট ভাই হিসেবে আমার জানে, মালিকের সাথে কাজ কাম করতাম, মনির সাহেবের সাথে সবাই আমার কম বেশ মামলা দিচ্ছে, সবাই কম বেশ আমার ধরে মামলা দিত। কাজ যদি না দিতাম না, ধরেন আমি একটা আসামি চাইছে আজকে টাকা লাগবে পলাশ 20,000 টাকা কাম করতে, স্যার 20,000 টাকা কাম আমি কই পাবো, না পাইলে আজকে আগামী 2 দিন পরে দিই, না আজকে না দিলেই সন্ধ্যা 8টা ডিউটি 7টার ভিতরে না দিতেছি, ডাক্তার ভাই দিকে আইতো 200 টাকা নিয়ে যা, আজ করে চলে গিয়ে হারা তুমি ফুললি 200 টাকা নিয়ে যা, এই 200 টাকা নিতে লেগে ধরে ভিতরে দিতাম আমার আন্দাজে। বাস ওই 6 দিন 7 দিন থেকে আসতাম। আসার পরে এইভাবে করতে করতে প্রায় আমার ফর্মাগিরি জীবন 1.5 বছর কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে আপনার মিরপুরে এখনো অনেক মেয়েরা আছে খারাপ ব্যবসা করে। এর ভিতরে আমার ওই রাতের বেলা আমি এদিক সেদিক ঘুরতাম ফুরতাম, মেয়ে মাসির উপরে ওই জাউরো পলাশে, মানে আপনার যখন আমি রক্ষাটা পলাশালাম, এরপরে মেয়ে মাসির একটু টান, মানে একটু মানুষ নিষ্ঠতা আছে। এর ভিতরে যাওয়ার পরে যখন একটা মেয়ে মাসির উপরে লোভ লস আমার আসলো, তারপরে আপনার সোনিয়া নাম করে একটা মেয়ে আমার বন্ধু হলো, মেয়ে বন্ধু। ওই যারা দেহ ব্যবসা করতো তাদের মধ্যে থেকে? জি জি, দেহ ব্যবসা করতো। তো সোনিয়া রাত্রের বেলা এদিকে কাজ কাম করতো। তা আমি পুলিশের ফর্মা, ওদের রাস্তায় কোনো কিছু করে কেউ কিছু করতে না, আমি ওরা শিল্ডার দিতাম, মিরপুর 1 নম্বর ব্রিজে আমি শিল্ডার দিতাম, মানে আমার একটা শিল্ডার ছিল, পুলিশের তরফ থেকে আমি শিল্ডার পেতাম। তা আমি ওই কাজ কাম করতাম বলে পুলিশে কেউ কিছু করতো না। তো ওই সোনিয়া আমার সাথে মনে হয় আমি এক রাতে ধর 5-12 কাছে থাকতাম, কিছু বলতো না, কারণ ও আমার টাকা কামাই করতেছে। এভাবে চলতে পেরেছি। সোনিয়ার লোক আমার বন্ধুত্ব কিন্তু ওর সাথে আমার প্রেম বা সম্পর্ক এরকম কিছু না, বিয়ে করবো বাবা মার সাথে সংসার করবো এরকম কিছুই না। ওর শুধু একটা কথা, বন্ধু যদি তোমার অন্য মেয়ে লাগে তো আমি দেবো, তুমি যা চাবা তুমি তাই ভাবা, আর যদি কথা আমার তুমি ইউজ করো তাও তুমি করতে পারো। তাও মনে চাইলে ওর সাথে আমি কথা কইতাম না, আমার সাথে নাই, কিন্তু আমাদের হেল্প হতো। তাই একদিনকে জাকির নাম করে দারোগা, মানে কোন জানি একটা ডিসির একটা ইয়ে অর্ডার ছিল মেয়ে ধরার জন্য, তা জাকির দারোগা ধরলো, সোনিয়া আর পারভিন নামে 2 মেয়ে ধরলো। ধরার পরে তা আমি এটাই যাচ্ছি পাশ দিয়ে জাকির সাহেবের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। তো জাকির সাহেবকে বললাম, স্যার কি রোদ আছেন কে, কয় চালান দিতে হইব। স্যার আমার বন্ধু, ও আমার কাজ কাম দেয়, মাঝে মধ্যে ধরে নিয়ে বাসটা কাজ কাম ওদের ছেলেটা খারাপ, তো অনেক সময় এই ট্যাবলেট খায়, গাঁজা খায়, ওরা দেয়, মানে আসামি দেয়, ধরিটির দাম দেয়। তা আমি বললাম, স্যার ওরা কাজ কাম দেয় আমারে, তা ওরা ধরেন না, ঠিক আছে চলে ছাড়িয়ে দিই, 500 টাকা দিব। তা আমি, স্যার ওরা 500 টাকা দিব করতে, 500 টাকা দিলে আমি দেবো, আপনার ওরা দিতে পারবো না। পরে ঠিক আছে ছাড়িয়ে দিচ্ছে। তার ভিতর ওই যে পারভিন নাম করে বললাম, এই পারভিন মেয়েটা সোনিয়া বলছে, দোস্ত আমি কি কয়ের তো আমার বান্ধবী, ওরা ছড়াতে হবে, আমি 2 জন নামাই দেন। 2 জনের নামাই দিল। পারভিন বলতেছে যে ভাই তাহলে আপনার নাম্বারটা দেন, আপদ বিপদ পড়ি আপনার ফোন ধরে ঠিক আছে নেন। তবে আমার একটা নাম্বার নিল, আমার ওই নাম্বারটা নেওয়ার পরে আমার প্রায় 2 থেকে 3 দিন পরে এই পারভিন আমার ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি আপনার সাথে একটু দেখা করবো। না ভাই আমি তো কাজে আছি, তখন দেখা করে দেখো না, তো তুমি কি বলবো বলো। কাছে ভাইয়া আমি আপনারা ভালোবাসি, ভালোবাসি। তা এর ভিতরে আমি পুলিশের সিভিল টিভিল গাড়িতে বসা, তা কনস্টেবল আসাদ, তা ওনার এই ফোনটা ধরেছি ভাই জানতে কি কয়। তা আসাদ ভাই কাছে তোর এবার ভালোবাসে, ভালো কথা, দেন ফোন দেন। আপনার ভালোবাসি, তাই ঠিক আছে আপনি তোমার ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসি। মানে আমার মনে একটা দুষ্টমি শুরু হয়ে গেল। তাই দুষ্টমি করতে ভালোবাসলাম, ভালোবাসছি, কিন্তু আমার তো ভালোবাসা না, আমারও তো ভালোবাসা না, আমারও তো দুষ্টমি মুখের একটা খাসিলত, সেটা মিটাচ্ছি। তা মুখের খাসিলত ও করতেছে এই সমস্ত সব কথাগুলো সব রেকর্ডিং করতেছে। তা ও আমার বলতেছে যে আপনি বিয়ে করবেন কবে, আজকে। আমি বলছি এই তো 2 মাস পরে, 6 মাস পরে, এইভাবে ডেট দিচ্ছি। তারপরে 1 বছর মতো চলে গেল ডেটের পরে। ও করলো কি, আপনার এই যে রেকর্ডিং গুলো করছে, হঠাৎ করে একদিনকে আমার থ্রেট করছে যে 1 সপ্তাহ যদি বিয়ে যদি না করেন তাহলে আপনার কলম অবস্থা খারাপ হবে। আমি চিরে আবার ওকে আমার জীবনে জেলখানা যাবে, আমি জেলখানা জাতিরা দিলাম। ওর সঙ্গে কি আপনার অবৈধ সম্পর্ক ছিল? অবৈধ সম্পর্ক, শুধু ফোনে কথোপকথন, ফোনে কথা। আচ্ছা, হয়তো বা বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা ঘুরতে যেতাম। আচ্ছা, এটা মানুষের স্বাভাবিক, ঘুরতে নিয়ে যেত, তার কোনো জায়গায় দোষ নেই, তাই ঘুরতে নিয়ে যেতাম। তো ফোনে যে কথাগুলো, ফোনে আসলে আমি খারাপ কথা বলতাম। ফোনে খারাপ কথা বলতাম, এইভাবে না এইভাবে, এইভাবে বলতাম। তা আমার ভাই
আর আমি বলতাম, ও আবার সেভাবে বলতো। আচ্ছা। বলতাম, বলার পরে ওই ফোনে রেকর্ডিং করে রাখার আমার একটা হুমকি দিল, যদি বিয়ে না করেন তাহলে আমার জীবন আমি দিয়ে দেবো, আপনার আমি সারা জীবন পস্তাবো। তবে 1 সপ্তাহ ডেট তো হুমকি দেওয়ার পরে আমি না, বিয়ে তো আমি করবোই না, আমার তো বিয়ে করার ইচ্ছা নাই। তো এর মাঝখানে আমি একটা কথা আমি মানে টুই করে গেছি, সেটা না বাদ দিয়ে গেছেন, বাদ দিয়ে গেছি, সেটা না কইলে বলেন মানে আপনি করবেন। আমি মাঝখানে একটা মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক একটা বাস্তব হয়েছিল। অবৈধকে আমি বিয়ে করছিলাম ঠিকই, কিন্তু ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল কি যে আমি বিবাহ করছিলাম, গার্মেন্টস থেকে একটা মেয়ের বিবাহ করছিলাম, বিবাহ করলাম, কিন্তু করে ওই মেয়ের আর কোনো খোঁজ খবর নিয়েছিলাম না, শুধু একটাইতে। এই বিয়েটা কেন করছিলেন? বিয়েটা করছিলাম, ওই মেয়েটা ভালো লাগছিল, মেয়েটা রাজি ছিল? মেয়েটা রাজি ছিল, শুধু ক্ষমতা জোরে বিয়েটা বলে মেয়েটা হতে ছিল, এইভাবে বিয়ে করেছে। আমি আর ওই বলে কোনো কথা, কিন্তু একটা ছেলে ছিল, নাম ছেলেটা ছিল এভাবে আপনি পরে জানলেন নাকি? আমার ছেলে ছেলে হওয়া ছিল। পর্যন্ত সম্পর্ক ছিল? হ্যাঁ, ছেলে হওয়া পর্যন্ত সম্পর্ক ছিল, ছেলে হওয়ার পর আমার সম্পর্ক নাই। ছেলেটা কোথায় আছে? ছেলেটা মিরপুরে আছে। আপনি জানেন, হ্যাঁ, খোঁজ খবর আমি রাখেন? জানি। হ্যাঁ, মোরা বাচ্চাটার সাথে আমার পড়াই কথা হতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো বলেন। ছেলেটার নাম পারভেজ। তা ভাইয়া, আমি আসলে ওর কথাটা বলেছিলাম, কারণ আমার ছেলে, আমার আব্বু কয়, আমি আমার আব্বু কয়টাকে এখনো যতটুকু পরিমাণ খরচপাতি দেই, বা ওই ওর কাছে আমি যাই না, কারণ ওই মেয়েটা আমার সাথে প্রায় আরো 20 বছরের বড়। ওই মহিলা? জি, এই জন্য যাকে আপনি ফার্স্ট বিয়ে করছেন? ফার্স্ট বিয়ে করছিলাম। ঠিক আছে, বলেন তারপর। তা ভাইয়া, তা আমি চিন্তা করলাম আমারটা যখন সন্তান আছে, তাহলে আমি এই সন্তান নিয়ে থাকবো, আমি আর এই মেয়ের তো বিয়ে করবো না, আর খারাপ মেয়ে, আর আমি বিয়ে করে কি করবো? তাই বউ আমি বিয়ে করছি, যেমন আমার এই এবার টেহাটো দেয় মাঝে মধ্যে, মানে আমি এদিকে করি। তাই পারবিন আমার তো হুমকি আমকি দিল, আর ওই যে বোন নাম ফার্স্টে যে বউ, ওর নামও পারবিন। তাই পারবিন যখন হুমকি দিল আমার, দেওয়ার পরে থেকে না আমি বিয়ে না করলে হচ্ছে না। তো তখন অনেক বান্ধবী আমার বলতেছে, পারবিন হন দোতলা ছাদে খাড়াইছে, যদি ওরা বিয়ে না করেন আমার লাভ দিব। তা লাভ দেবে বলছে অনেক বান্ধবী, নদী, সোনিয়া, শিল্পী, ওরা 3 জন 4 জন থাকে এক বসে। তা আমার নদী ফোন দিয়ে বলছে, যদি আজকে আমার বান্ধবী যদি মরে যায়, তো তোর অবস্থা কি করে জানিস? আমি দেখলাম আসলে বিষয়টা তো সাক্ষী হয়েছে অনেক, যদি মারা যায় তাহলে আমি জেলে যাবো। তা ঠিক আছে, আমি সন্ধ্যার সময় কাবিন করবো। তাই কথা বলার পরে ঠিক আছে, এখন আমার কাছে টাকা আছে, কিন্তু আমি টাকা দেখাচ্ছি না। তা আমি সঙ্গে বললো, দোস্ত তোমার তো বান্ধবী, তো তুমি যেভাবে কাছে এই কাম করলা, দেখ আমি বিয়ে করবো, আমার কাছে টাকা পয়সা নাই, টাকা আমার পরে আছে, আমি বিয়ে করবো না বলে এই কথা বলতেছি, আমার কাছে টাকা নাই। দোস্ত টাকা যা লাগে আমি দেবো, তুমি আসো। আমি দোস্ত তো যে কাজে বসে যাচ্ছে, মাসে একটা মিষ্টি খাতে, সেই টাকাটা আমার কাছে নাই, সব আমি দেবো। ঠিক আছে দোস্ত, তাহলে আসতে। এখন টাইম দিলাম 5টায়, সেই 5টার সময় আসে দিলাম 6টাতে, মানে সন্ধ্যা 8টার মধ্যে ঘুরালাম, রাত 8টার মধ্যে ঘুরে পরে না পারি না, পরে কাজে অফিসে যায় কোর্ট ম্যারেজ করলাম। কোর্ট ম্যারেজ 50,000 টাকা কাবিন দিয়ে কোর্ট ম্যারেজ করলাম। আমার মুখে দাড়ি বড় বড়। তা ওই মেয়েটাও প্রায় 1 সপ্তাহ 15 দিন না খেয়ে রয়েছে, 1টা সপ্তাহ ও না খেয়ে আছে, আমি বিয়ে না করা বন্ধু খাবে না, আর জীবনে রাখবে না, আমি যদি বিয়ে না করি জীবন রাখবে না। ভালো কথা, খারাপ মেয়ে। তা আমি তো বিয়ে করবো না, আমার নিয়ত, কিন্তু ও যে আমার এতটুকু ভালোবাসা তো আমি বুঝতে পারিনি। তো বিয়ে করলাম, করার পরে আমি সংসার আর রুম নিলাম না, রুম না নিয়ে ওর কাছে আমি যাইও না, খাইও না, খাইও না, আমি আমার মতো কাজ কাম করি, আমার মতো খাই। ওরা যদি 2-4-500 দিতে মনে চায় তাই দেই। এই সময়টা তো ওই ধরনের কাজ করেই যাচ্ছে, ওই ধরনের কাজ করে যাচ্ছে। আচ্ছা, বিয়ের পরের জন্য কাজ কাম করে যাচ্ছে, আমি ওরা বাধাও দিচ্ছি না, কারণ আমার তরিনে সংসার করার ইচ্ছা না, যদি ইচ্ছা থাকতো তরিনে আমি ওরা বাধা দিতাম। তা যা কোন এক সময় আমি শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে গেছি, তা মহাজন বলতেছে যে, পলাশ ভাই আপনি বলে একটা খারাপ মেয়ে বিয়ে করছেন শুনলাম, মনে এলাকায় ফর্মাগিরি সবাই আমার চিনে, আর আগে তো দূরের নাম আমার কামাই গেছি, তাই তো সবাই আমার চিনে। এখন তো সবাই একটা জিনিস কি আমার বলে যে, পলাশ ভাই যে এই লাইনেতে ফিরে আবার এই লাইনে আসছে, ভালো রাস্তা আসছে, তাই পলাশ ভাই অনেক ধন্যবাদ। তো সবাই আমার ভালোবাসে, ভালো জানে, ভালোবাসে। খারাপ মেয়ে বিয়ে করছি, এখন এরা সবাই বলতেছে পলাশ ভাই খারাপ রাস্তা ছাড়তে এরা নেই, এখন পলাশ ভাই মেয়েদের দেহ ব্যবসা করে। দেন আসলে মোট টাকাও আমি খাই না, আর পয়সাও খাই না, ওদের যাইও না। মানে সবার ধারণা হয়েছে আপনি ওকে বিয়ে করেছেন, ওকে দিয়ে ব্যবসা করা শুরু করছি আমি। ওকে। তা ভাইয়া আমি হঠাৎ করে ওরা বললাম যে তুমি এসব করো না, কারণ আমি করবো, আমি করবোই। তাই আপনার মহাজন আমার বললো যে, ভাই আপনি যেটা আপনি খারাপ মেরে ভালো বানাতে পারেন, তাহলে আপনার জন্য ব্যস্ত দরজা সারা জীবনের জন্য খোলা, সারা জীবনের জন্য আপনার জন্য ব্যস্ত দরজা খোলা। ঠিক আছে। তা আমি এই যে ভালো বানানোর রাস্তা করতেছি। এই যে আমার মায়া মোহব্বতটা, এই ফুজুরি আমার জিনিসটা মায়া মোহব্বতটা ঢুয়ে দিল। তাই আমি বললাম যে, ভাই তোর আমি রুম নেবো, আমি যা কামাই করি, আমি হোটেলে খাই 3 বেলা, 300 টাকা আমার খরচ হয়, খাইতে গেলে 3 বেলা হোটেলে। আর যদি তোর আমি সংসার করে খাই, আমার 300 টাকায় খাওয়ার তো দুজনের শেষ, এবং রুম ভাড়াও আমার বাঁধবে না। কয় ঠিক আছে, নেব রুম নিলাম। রুম নেওয়ার পর এই যে সোনিয়া আমার বন্ধু, আর ওর হলো বান্ধবী। এই মেয়েদের ভিতরে একটা বিষয় আছে, সেটা হলো কি আমাদের পুরুষের সাথে পুরুষের একটা জিনা হয় না, এই মেয়েদের সাথে একটা মেয়েদের কোনো ইয়ে হয়, এটা জানেন কিনা জানি না, এটা আছে নারী প্রেম বলে। তো এই সোনিয়ার সাথে আর এর সাথে নারী প্রেম। আর সোনিয়া এই বিষয়টাকে আপনি জানলেন কিভাবে? জানলেন? আমি জানলাম কিভাবে, যে ফার্স্টের রাইতে আমি যখন রুম নিলাম 1 তারিখে রাত্রে বেলা, আমি আর ও রাত কাটাচ্ছি, তাই সোনিয়া বারবার ওরা ফোন দিয়ে বলতেছে, তোরে না পাইলে আমার জীবন আমি রাখবো না, তোরে না পাইলে আমার জীবন আমি রাখবো না। সোনিয়া পারভিনকে বলতেছে? হ্যাঁ, পারভিন বলতেছে, তো তোরে যদি আমি না পাই পারবেন, তাহলে আমার জীবন আমি রাখবো না।
কি কারণ কি পাবি না, আমি কি কইছে। পরে আমি এক বিষয় শুনতে পারলাম, ও বলো দেখো আমাদের সাথে এরমের যে আমি সোনিয়া আমার স্বামী, আমি সোনিয়ার বউ, এরকম বিষয়। এই বিষয়গুলো আপনি আগে জানতাম না, কিন্তু আমার বলতেছে ওই রাতে বলতেছে, কিন্তু এটা কোন বিষয়, তাহলে তুমি ও যদি তোমার মেয়ে হয়ে তোমার স্বামী হয়ে থাকে, তাহলে তুমি আমার বিয়ে করলা কেন, আমার প্রতি তুমি আবার করলা কেন, কারণ কি? মানে এই বিষয় বলতে বলতে সোনিয়া সকালবেলা কেসি আছে সিজার, এই সিজার নিয়ে আমার বাসায় গেড়ে খাড়াইছে। বাসায় গেড়ে খাড়াই বলতেছে যে বাড়ি মানে ম্যানেজার থাকে, ম্যানেজার গেট পরে বলতেছে খোলেন, গেট খুলছে। ওরা এই মেয়েরা খারাপ ব্যবসা করে, আমি আর এই মেয়েরা খারাপ ব্যবসা করি, মনে হয় আমার বউ আর ও খারাপ ব্যবসা করে। আমি হলো এই রাইতে বাড়ায় আসছি ওর কাছে, আমার কাবিনী কথা সোনিয়া বলতেছে আমার কাবিনী কাজ আছে। আমি কাবিনী দেখেন দেখেন কোর্ট কাবিনীটা, আমার কোর্ট কাবিন হয়েছে আজকে 6 মাস হয়েছে, এই কোর্ট কাবিন দেখেন। যাক কোর্ট কাবিন এই বাড়ি এলার সময় গেল গা থানায় যাই করছে কি সোনিয়া আমার নামে মামলা মানে জিডি করছে একটা। এই বন্ধু সে শত্রু হয়ে গেল, বন্ধু শত্রু। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। এবিসি রেডিও FM 89.2। পলাশের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন। পলাশ, আপনি যেখানটায় বলছিলেন, তারপরে ভাইয়া সোনিয়া করলো কি আমার নামে থানা যেটা মামলা করলো, মানে জিডি করলো। কিসের জিডি? জিডি করছে কি যে আমি সোনিয়ারে এই যে রাইতে গেছে, এই রাইতে তো এই দিন ফোনে টোনে করছে, এই রাইতে আমি বুড়ানিকাল গার্ডেন নিয়ে আমার বন্ধু শহীদ, আমার বন্ধু সামাদ, মানে আমরা 10-15 জন মিলে ওরা রাইতে সারা রাতে রাখছি। ওরা টাকা পয়সা কিছু দিনেই সারা রাতে ওরা বন্ধু জোর করিয়া। আচ্ছা, এলে সোনিয়ার কথা বুঝলে, একটা জিটি করলো। জিটি করছে, জিটিটার আয়ু পাইছে আপনার এমাদুল আমার এএসআই। তারপরে উনি আমার বন্ধু পলাশ, আমি কি খারাপ মেয়েরে বিয়ে করে তাকে শুনলাম জানলাম এটা কোনো ব্যাপার না, কিন্তু সেই মেয়ে আর এক মেয়ের তুই নিয়ে তোরা বন্ধু বান্ধব সব মিলিয়ে সিরিয়াল দিলি, কারণ কে বলছে একটা জিটি করছে, কি একটা বিপদ। আর আমার একটা অভ্যাস কি, আমি যত টাকা কামাই করছি নাকি আমি কোনোদিন নতুন মোবাইল কিনি নেই, কোনোদিনও না। আমার জীবনে ফার্স্ট টাইম একটা নতুন মোবাইল কিনি, নোকিয়া চায়না সেট বাড়ালো না, 3 সিমালা ওই একটা সেট কিনলাম নতুন। আর এই সেটটা কিনলাম নতুন বউ নতুন সেট, এলো একটা মনে একটা নতুন বউ নতুন সেট, সবই নতুন, আমার সংসার নতুন, সবই নতুন। এই সেটটা কিনছি, পরের দিনকে সেটের উপর টাকা লাগলো। এখন বউ সমাধান দিয়েছে সোনিয়া লাগে, সোনিয়া তুই আমি যখন বিয়েই করছি তাহলে তুই আমার জীবন তুই কাটাই খাড়াইস না, আমি ভালো যাচ্ছে ভালো দিতে পারে। ঠিক আছে ভালো তিরিস, তাহলে আমার তুই আমার দেশে পাঠা দেওয়ার ব্যবস্থা। সোনিয়া বলতেছে ঠিক আছে সেটা তুই কি চাইস? পলাশের তো সেটটা আছে, ওই সেটটা দিব আর 500 টাকা দিব গাড়ি ভাড়া। তা ঠিক আছে পলাশ দেবে। আর এদিকে এমাদুল বলতেছে পলাশ যদি তুমি সন্ধ্যার ভিতরে যদি, আর এমাদুল আমার পরে রাগ, সে এএসআই, আমি তার কাজ কাম দিতাম না, সে রাগ হয়ে গেছে এটা যে পলাশ আমার কাজ কাম দেয় না, তাহলে ধরা ভিতরে পড়বো। এলো এমাদুলের রাগ। এমাদুল আমার সাবদুলের সন্ধ্যার ভিতরে যদি জিটির উল্টোটা না নিতে পারো, বাদ দিতে যায় না, উল্টো জিটি না উঠাও, তখন তোর জেলখানা বুঝে দেবো। আসলে আমি পিছারে পড়ে গেলাম সব দিক দিয়ে। পরে আমি টাকা 500 দিলাম, সেটও দিলাম। দেওয়ার পরে সোনিয়া থানায় যে জিটি উঠে নিয়ে আসলো। আনার পরে সোনিয়া দেশে চলে গেল। চলে যাওয়ার পরে আবার সোনিয়া পড়া মাস খানিক থেকে আবার টাকা চলে আসছে। আসার পরে এই 1 মাস করলাম, আমার স্ত্রী পারবিন বললাম আমার ঘরে থাকে খায়, মানে কোনো দিক বাইরে বাড়ায় না। এই সোনিয়া আবার আসলো, আসার পরে আবারই সোনিয়া আবার এই বাইরে নিয়ে যাওয়া শুরু করলো। শুরু করার পরে আপনার আমি একদিনকে ফোন দিয়েছি, তুমি কোথায়? আমি গেছি কাজে। তা আমি বলছি আমি আসলে যাচ্ছি একটা কাজের বিষয়, যে টক্কা বাড়াইছিল, টক্কা কেনা বেচার ব্যাপারে যাচ্ছি। তাই আমি বললাম যে আমরা কয়েকজন দারোগা ছিল, তারা টক্কার ব্যবসা করবে আমার লগে। তার সাবার আমার এক ছোট ভাই আছে, আলমা স্নান করে, সে বললো যে ভাই আমি টক্কা তো চাইছি দিয়ে দেন। হ্যাঁ টক্কা দেখছি, টক্কাতে দেখলাম টক্কা সে মাফ হলো না। তা আমি টক্কা মাফে নেওয়ার পরে আমি চলে আসলি বাসায়। বাসার গেটে আমি ফোন দিতে পারবেন তুমি কোথায়? তা বলতেছে ভাই আমি তো বাসার গেটে, কিন্তু ও পারবিন, হ্যাঁ আমার বউ। ভাইয়া করে বলতো, হ্যাঁ ভাই বলতো, এখনো ভাই সে আমার বলে ভাই। তা বলতেছে, আমি বলছি তুমি কই? কয় ভাই আমি তো বাসার সামনে যে মাঠটা, মাঠে কারেন্ট নেই, তা মাঠে মাঠের ভিতরে কারেন্ট নেই, মানে কয় না ভাই কারেন্ট নেই। আমি তুমি কি বাসায়? মাঠে কহা। আপনি তখন কোথায়? আপনি বাসার গেটে, মেন গেটে খাড়াই না। তো ও তো গেছে 1 নম্বরে, ওখানে মিরপুর 1 নম্বরে ব্যবসার কারণে গেছে। আচ্ছা, তা ও আমার সূত্রে তো বলতেছে, কারণ জানে যে আমার স্বামী আমার ভালো মানাবার জন্য ই করতেছে। আবার ও জানে যে আমি সাবার গেছি, ওরা বলে গেছি, আমি ওরা বলে যেতাম। আচ্ছা, তো এটা করার পরে আপনার ওই 1 নম্বর গেছে গা যাইয়া পরে আমি জর্নালিস্টের বিষয়টা বুঝতে পারলাম যে 1 নম্বর গেছে। আমি এবার ওই দারোগার ফোন দিয়ে করলাম যে পারবিন যে যা থাকুক নাকি আপনার ধরে নিয়ে যাবেন,
ধরে নিয়ে কোর্টে সালাম দেবেন, আমি আপনার 5,000 টাকা দেবো, টাকা আমার কোর্টে আছে। দারোগা ঠিক করে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে সালাম দিল। তার রাইতে আবার আমি থানায় গেলাম খাবারটা দেওয়ার লিগে। ভালোবাসতাম ভাই, সত্যি তো আমি ভালোবাসতাম। ওই যে হুজুর আমার একটা কথা বলছে, এই জন্য ভালোবাসতাম। রাইতে বললাম কি যে তুমি আর এইসব রাস্তাতে না যাও, তো তোমার আমি ছাড়া যাও, তোমার আমি ছাড়াবো না। তা ঠিক আছে, যাবো না। তবে আমি আবার কোর্টেতে ছাড়াই নিয়ে গেলাম 1,000 টাকা খরচ করে, ছাড়াই নিয়ে বাসায় নিয়ে গোসল টোসল করাটা খাওয়াই টলাম। ও ভাই আবার এই ব্যবসায় আবার নষ্ট, পরের দিন আবার নিয়ে গেল। ও নাম তো কেন, মানে কি পয়সার জন্যই করতে এরকম? না, এটা ওদের পয়সার, আমি মনে করি পয়সার যদি অভাব থাকতো সেটা আমি দিতাম। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। কারণ মাঝখানে আমি কিছু বাদ দিয়েছি, যেমন ওর আমি ওর জীবন বৃত্তান্ত যখন জিজ্ঞাসা করছিলাম তখন বলছিল আমার ওই তিন, ওর মা বাবা কেউ নেই। এলো ফার্স্ট বয়ান ছিল এটা। কিন্তু ওর আসল ইতিহাস হলো কি, ওর মার বিবাহ হয়েছিল, ওর বা ওর মার শাশু বাড়িতে বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে ওর সে বাবার কাছ থেকে ওর মা চলে আসে। চলে আসার পরে ও ছোট থাকালীন ওর মা আবার এই জায়গায় রাজমিস্ত্রি বাড়ি কাজ করতো। সেই মা আবার আপনার একটা ছেলের সাথে বিয়ে বসলো। সেই বিয়ে বসার পরে ওর আর কোনো খোঁজ খবর ছিল না। ওর মা গেল একদিক, ও গেল আর একদিক। ও ছোট বাচ্চা তো কি করে খাবে, বা একটা মেয়ে মানুষ কি করতে পারে, গার্মেন্টস চাকরি করতে পারে না। মিরপুরের এক মহিলা নাকি বলে ওরে নিয়ে জোর করে রাখবিটার কাছে দিয়ে ব্যবসা নামাই দিল। ওর বলতি তো ও যখন বললো যে আমার কেউ নাই দুনিয়াতে, তখন আমি বললাম ঠিক আছে, তোর যখন দুনিয়াতে কোনো আমি আসছি, আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার দুনিয়াতে কোনো তোর নাই কেউ, আমার আমি তোরও আমি, যা তোর যা আছে সব আমি দেখবো। তবে এইভাবে আমি বলার পরে ঠিক আছে, এইভাবে থাকতে থাকলে কিন্তু ভাই ও তো ভালো হচ্ছে না। আমার কাছে সিরিয়াস খুব খারাপ লাগে। কারণ আমি যদি যাই একটা ভালো মানুষ দিকে পলাশ ভাই কি বাবির তো ভালো মানুষ টাকা তো কম কাটতেছে না, বাবি তো ভালো হচ্ছে না। মানে এই ব্যাপারে সবাই আমার বলে, দারোগা পুলিশ ওসি সেলিম সাহেব আমার বারবার বলতেছে পলাশ কই তোমার বউ তো ভালো হয় না, তুমি এত বলতেছো ভালো হয় না কেন? ওসি সব আমার চাপ দিচ্ছে, তুমি ব্যবসা করে খাও না। আসলে তো আমি তার টাকা পয়সা কিছু খাইনি, তার টাকা পয়সা খাওয়ার আমার ইচ্ছা না। তা ভাইয়া আসলো, সেইভাবে করার পরে আপনার আমি কোনো একদিনকে শুনে আমি আবার একটা আমার সেটা ভিডিওতে আছে, এখনো বোধহয় আপনার নেটে দেওয়া আছে। এটা আমি ভিডিও সাংবাদিক নিয়ে ভিডিও করেছিলাম, পুরো মিরপুর 1 নম্বরে ভিডিও করলাম, খারাপ মেয়েদের ভিডিও করাইয়া পরে এটা ডিসিডি পুরো খেপাই দিয়েছিলাম। ডিসিডি খেপানোর পরে পুরো মিরপুরের সব মেয়েদের অর্ডার হইলো। আর এছাড়া আপনার যদি উপরের থেকে অর্ডার যদি না হতো তাহলে আপনার থানা ধরে নিয়ে টাকা খেয়ে ছেড়ে দিত। তা আমরা তো টাকা খেয়ে ছেড়ে দেয় না দিতে পারে, এই জন্য পুরো একটা মানে সাংবাদিক ফ্ল্যাশ করে দিলাম। সাংবাদিক ফ্ল্যাশ করাইয়া আপনার ধরালাম। ধরানি পরে ভাইয়া আপনার সোনিয়ারে ধরলাম, আমার বউরে আমি ধরতে পারলাম না, মায়া হোক বা যে হোক আমি ধরাতে পারলাম না। না করার পরে ও আমার ফোন বলছে তুমি কোথায়, নাম ওখানে। ঠিক আছে তুমি যখন ওখানে আসো তো এটা আসো শিল্পীর বাসা, শিল্পী এবার বিয়ে হয়েছে শিল্পীর বাসা যাচ্ছি, শিল্পীর বাসা গেলাম। আসলে একটা জিনিসকে এই মেয়েরা বিবাহ করে স্বামীর সংসারও করবার চায়, কিন্তু স্বামীর সংসার করে না, আবার এই ব্যবসা করে। এই ব্যবসাগুলো করতেছে, কিন্তু স্বামীর সংসার একটা পুরো ছেলের ভালো থেকে খারাপ মানা গেছে। সোনিয়ার বাসায় গেলাম, আমার বুকে জড়াই নিয়ে গেলাম, ভাই যে তুমি সোনিয়ার ধরাইছো, শিল্পীর বাসায় গেছি, তুমি জড়াই নিয়ে ভাই আমার তো মাফ করে দাও। এনতেন করার পরে আমি ওরা রাইতে পেলাম এই আমার নিয়ে যাওয়ার আমি দূরে চলে যাবো। এখন এই ফর্মা গুলো আমি ছেড়ে দূরে চলে যাবো নিয়ে এপার্টমেন্ট নিয়ে। আমি দূরে যে দরকার আমি বিক্রি করে খাবো ওরা নিয়ে, ধরে কামলা দিয়ে আমি খাবো, তারপর আমি ভালো মানা করে। তা আমি ওরে আপনার বাগদাদ হোটেল, মিরপুর 1 নম্বর কাঁচাবাজার বাগদাদ হোটেল, ওই হোটেলে যেয়ে একটা সিট নিলাম। ডাবল সিট ভাড়া ছিল 800 টাকা, আমি 500 টাকাতে থাকলাম। থাকার পরে আপনার 500 টাকা সকালবেলা গভীরতে উঠলাম। ওঠার পরে মানে রাত্রে জিজ্ঞাসা গেলাম তোমার দেশের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ মহাখালী গেলাম, মহাখালীতে টিকিট কেটে গাড়িতে বসে শুনলাম ওর বাবা আছে। ওকে, মানে পুরো গল্পটা শুনলেন তো? এখন বাবা আছে, আর বাবার বাড়িতে যা উঠলাম, আর বাবার যে বললাম শুনলাম আর মা আছে, আর মামুরা আছে, সবাই বাড়ালেন। তাই আমি বললাম যে আপনার মেয়ে কি ভালো হবে কিনা, একবার ডাইরেক্ট বললাম আপনার মেয়ে কি ভালো হবে কিনা জিজ্ঞেস করেন, যদি ভালো হয় আপনারা তো থাকুক। আর তাহলে আমি যখন আমার গ্রামের বাড়ি যান, আমার গ্রামের বাড়ি আমি চলে আসবো, আমি গ্রামে যাবো, এখন সমস্যা নেই আমার। এখন কারণ রাকি নাজির কি হয়েছে নাজির আমার দেওয়ার বিষয় এখন আর নাই, কারণ আমার তো জীবনে মূল্য আছে। এখন আমি একটা মেয়ে মানুষ আছি, সেই মেয়ে মানুষটা আমার তো মূল্য আছে না। এই জিনিস করতে যা আমি ওর বাবার কাছে গেলাম, ওর বাবা বলো কি ঠিক আছে পারবিন তো, তাহলে আমার কাছে কেমন রাখবা, এবার তুই কই থাকবি? আমি আমার মার কাছে থাকবো। তোর মা কই আছে? ওর মা কামরুঙ্গেশ্বর আছে। আচ্ছা ভালো কথা, কামরুঙ্গেশ্বর মাদের আসলাম, ওর মা দ্বারা আসলাম, আসে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাতে পারবো না। এই কথা উত্তরের পরে ভাইয়া সংসার চালাতে পারবো না, ঠিক আছে আমি সোয়েটার ফ্যাক্টরি কাজ, আমি সোয়েটারে যাই কাজ করতে। মানে মিরপুরে আমি টুকটাক ছোট গার্মেন্টসে ঢুকলাম, কাজে ঢুকলাম। এর ভিতরে শুনে কি ও ওর মার আমি রাখলাম ওর মার কাছে কি জন্য, ভালো মানার জন্য। ওর মার কাছ থেকে ও চলে যায় আবার মিরপুর গেল। তা আমি এক বৃহস্পতিবারে গেলাম আপনার সাবার কাজে নিয়ে, পরে বৃহস্পতিবার শুক্রবার দুপুরবেলা আসছি, এসে কই তুমি? আমি তো মিরপুর আছি একটু সোনিয়ার বাসায়। কবে গেছো? আজকে সকালবেলা আছি। তুমি সকালবেলা গেছো কি? পরে শুনলাম যে না, ও গেছে 1 সপ্তাহে গেছে। তা একটা মার কাছে থাকাকালীন যদি সেই মেয়ে আবার দেহ ব্যবসা নামতে যায়, সে মেয়েকে ভালো হবে? তো সেই মেয়ের কাছে আমার থাকা সম্ভব? আচ্ছা বাস আমি চলে আসলাম।
আমি আর ওই পলাই আমি চলে আসলাম। আসার পরে আমি আমার মতো এখন আমি মিরপুরে নাই, এদিকে না সেদিকে না, আমি সাভার এরিয়া থাই। একদিন ফোন দিয়ে আবার বলছে ভাই আমি এখন পুরো ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে যাও তুমি চলে আসো। তা আবার কামরাঙ্গীরচর গেলাম, যাওয়ার পরে বলতেছে বিদেশ যাবো। আমি না, আমি তোমাদের বিদেশ দেবো না, বিদেশ তোমার যাওয়া হবে না। তা বিদেশ যাবে না, তাহলে তোর মতো তুই চলে যাও আমার বলতেছে। আমি বললাম তোর ঠিক আছে, তাহলে আমার কাবিনী যে ক্ষমতা, তুই কাবিনী ক্ষমতাটা নষ্ট করে দে। তুই যখন সংসার করবি তো কামিনী ক্ষমতা তুই নষ্ট কর। তো ওর বাপ যে বড় ওর মাঝে বিবাহ হয়েছে, সে বাপে বলে তোমার কোনোদিনও কোনো ক্ষতি করবে না, তোমার ডাকবো না, তোমার চলে যাও। তখন আমি রাজমিস্ত্রি কাম করি দেখা কামিস্ত্রি। তো আমার পরে টাকা পয়সা কিছুই নাই, আমি বেতন চলে গেলাম। চলে আসলাম, এসে আপনার হাইকোর্টের সামনে সারা রাত আমি জাগলাম। আমি একজনের কাছ থেকে 20টা টাকা এসে ভিক্ষা করলাম। মানে আমি খারাপ কাজ করবো না, আমার পুরোপুরি নিয়ে ভিক্ষা করলাম। 20টা টাকা ভিক্ষা করে নিয়ে রুটি কলা খাইয়া সকালবেলা আবার সাভার যাইয়া কাজ কাম করে থাকলাম। থাকতে ও বিদেশ চলে গেল, ও জর্ডানে গেল। জর্ডান যাওয়ার পর 3 বছর। এই 3 বছর আপনি কি করেছেন? এই 3 বছর আমি সোয়েটারের কাজ করছি ভাইয়া, গার্মেন্টসের সোয়েটারের কাজ। জি, গার্মেন্টস সোয়েটারের কাজ করছি। বিরতি শব্দ আরো বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আরজি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। পলাশের জীবনের অপ্রিয় সত্য, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন। পলাশ, আপনি যেখানটায় বলছিলেন তারপরে ভাইয়া ও বিদেশ গেল। ওই সময় যোগাযোগ ছিল সঙ্গে? না, ও আমার কোনো ফোনে বা কোনো কিছু যোগাযোগ করেনি। আপনি হালাল রুজি রোজগার করছেন? হালাল রুজি রোজগার করছি, আমি হালাল পথে খাচ্ছি, হালাল পথে ঘুমাচ্ছি। এর ভিতরে আমি তখনও বাড়ি যাননি? না, আমি বাড়ি যাচ্ছি না। আমি বাড়ি কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার কারোর সাথে কোনো কথাবার্তা নেই আমার। মানে তখন তো আপনি অলরেডি বড় হয়ে গেছেন, সেই ছোটবেলায় এসেছিলেন। বাড়ির লোক কোথায় কি আছে কিছু জানেন না? খোঁজ খবর নিচ্ছি না। আমি শুনছি আমার বাবা মারা গেছে, আমি শুনছি। কার কাছ থেকে শুনলেন? শুনলাম আমার গ্রামের একজন কাছে শুনছি, গ্রামের লোকজনের সাথে হয় পরিচয় হয়েছে, তারা বলছে যে মারা গেছে। তো আপনার যখন দেখা হয়েছে তখন আপনার বাড়ির লোকজন জানতো না, গ্রামের লোকজনের কাছ থেকে যে আমার তো কোনো ঠিকানা দিতে না, কারো ঠিকানা কখনো আমি কারো দিইনি, এখনো দিন আজীবন কাল দেবো না। আমার মার সাথে আমার কথা হয়তো এই কিছুক্ষণ আগে আমার মার সাথে কথা বলছি, আমি ফোনে কথা বলতেছি। ওকে, ভেরি ইন্টারেস্টিং, বলুন তারপর। আচ্ছা ভাই, তারপরে ভাই আমার বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে ওর সাথে আমার কথা না, তো ওর মার সাথে আমার কথা হয়, আমার শাশুড়ির সাথে কথা হয়। আমার শাশুড়ি বলতেছে যে বেজান তোর নাম্বার, ওর কোনো পার্সোনাল নাম্বার নাই বা মালিকের কোনো নাম্বার নাই, ফোনে দোকান থেকে ফোন টোন দেয়, কিন্তু আসলে এদের কাছে নাম্বার আছে কিন্তু আমার দিচ্ছে না, দেয় না। আমি আর ফোনে আমি বিশ্বাস না, কারণ যে যার মতো গেছে তার আবার আমি শাশুড়ি না বলে মা বলতাম, সেই হিসেবে তার মা সই দিয়ে তার ফোন টোন দিতাম, তাদের আসতাম যেতাম, সে আমার ভালো জানতো। তো যাতাম আসতাম ভাই, খাইতাম হতাম, একদিন থাকতাম, মারলে মনে চাইলে থাকতাম, আমি চলে যেতাম। এইভাবে করতে করতে 3 বছর আমার কাটলো। কাটার পরে আপনার এই যে এই জায়গাটা সময় লাগবে, যেমন আপনার এই কোরবানি ঈদের পরে মাস খানিক আগে রোজারিদের এই রোজা ঈদ গেল, আর কোরবানি এর মাঝখানে আমি সাভারে আরেকটা বিবাহ করলাম। কেন করলাম? বিবাহ করলেন? হ্যাঁ, বিবাহ করলাম। কেন করলাম? রোজার ঈদের 10 দিন আগে ওর মা আমারে বলতেছে যে আমার মেয়ে বলছে তুমি আর কোনো দিন আমার বাসায় আসবো না, প্লাস আমার কাছে কোনো ফোন তুমি দিবা না। আর আমি ফোনটা দিচ্ছি, আমি শুনছি ওর এক চাচা আশাবুল নাম করে, সে আশাবুলির কাছ থেকে শুনছি ওই দিনকে আসতেছে বিদেশ থেকে। এরপরে সামনে যাওয়ার মারে ফোন দিচ্ছি, তা ওর মা আমার এই কথা বলার মানে কি রে, এই 3 বছর আমি জালিকে অপেক্ষা রইলাম, আর সেই মানুষটা আজকে আমার এই কথাটা বললো, ঠিক আছে তাহলে আমি আর ওর সাথে থাকবো না, না থাকার কথা বলে আমি বিবাহ করলাম। বিবাহ করলাম কি, আমার এক বন্ধুর বউ, এই খারাপ লাইনে আমার এক বন্ধু ছিল, সেই বন্ধু খারাপ লাইনে রয়ে গেছে, ভালো হলো না, ওর বউরে আমি বিবাহ করলাম। সংসার প্রায় 1 থেকে 1.5 মাস হয়েছে আমার করার। এর ভিতরে পারভিন বিদেশ থেকে আসছে, যেদিন আসলো, আসার 2 দিন পরে আমার আবার ফোন দিছে। ফোন দিয়ে বলছে ভাই তুমি কোথায়? আমি সাভারে। তাহলে আমার একটু দেখে যাও এসে। আমি না ভাই, আমি যেমন আছি যেভাবে আছি আমি সুখে আছি, তাই আমি তোমাদের আসবো না। কয় না ভাই তুমি আসো, এসে খেলে আমার একটু দেখে তোমার আমি দেখবো, তুমি আমার একটু দেখা দিয়ে চলে যাবা। আমি আসবো না কয়ে ভাই, তারপরে ভাই অনেক মানে আমি একটু আরো বেশি ভালোবেসে ফেলছিলাম, এই ভালোবাসার কারণে আমি আবার আসলাম। আসার পরে ভাইয়া দেখেন, ও বললো যে আমি বিদেশ যাবো না, আমার কোনো সেই সংসারটা সবার সংসারটা আমি নষ্ট করে দিছি। ও বললো বিদেশ যাবে না, আচ্ছা বিদেশ যাইও না। মাঝখানে আমার একটা ধর্মবোন ছিল, সেই ধর্মবোন ঢাকা মেডিকেল ছিল, তাহলে বিরাট দিয়ে বাঁচাইলাম, বাইনে রুবেল, সেও আপনাদের অনুষ্ঠানটা শুনে। এখন আমার এই স্ত্রী সে ফিরে আবারও বিদেশ যাওয়ার জন্য উৎপাত লাগাইলো, সুৎপত গেল। তো এই বিদেশ যাওয়ার আগে সে আমার শাহজালাল মাজারে নিয়ে কুরবানিদের পরে শাহজালাল মাজারে নিয়ে আমার সে ডাইরেক্ট বলছে যে তুমি কথা দাও কোনোদিন তুমি আমার ফেলাইতে যাবা না। হ্যাঁ পারবেন, আমি তোমার কোনদিন ফেলাইতে যাবো না। ঠিক আছে ভাই, আমি শাহজালাল মাজারে কথা দিছি। কথা দেওয়ার পর সে আবারও বিদেশ গেছে। বিদেশ থেকে আপনার 15 দিন হতে পারে না, জানুয়ারি মাসে 8 তারিখ গেছে, 23 তারিখ আবার ফিরে যান। টিভি রোগ হয়েছে, টিভি রোগের কারণে সে চলে আসার পরে সে বললো যে তুমি তাহলে করো,
এখন তুমি রিক্সা চালাই খাওয়াবো আমারে। তো আপনি তো পারভিনকে বিয়ে করার অবস্থায় আপনি আরেকজনকে বিয়ে করেছেন, সে বউ কোথায়? সেটা আউট, সেটা কোনো খোঁজ খবর আমাদের নাই। কেন কেন নাই? এই যে শুনছে, সেই বউ শুনছে যে আমি এই যে খারাপ মেয়ের বিয়ে করছিলাম, বিয়ে করা সেই মেয়ের কাছে আমি আবার আসছি, এই জন্য সে চলে গেছে? সেও চলে গেছে আমার কাছ থেকে। এই যে আবার খারাপ লাইনের দিকে দেখেন, আবার খারাপ লাইনে আমি চলে যাচ্ছি। আমি বললাম বর্তমান অবস্থায় আজকে আমি খারাপ লাইনে আছি। আমি বললাম আজকেও যে খারাপ লাইনে কাজ যাবো। তো আপনার ওয়াইফ আপনাকে বলতেছিল যে রিকশা চালাই করে খাওয়াবা, টিভি তো যখন তার। হ্যাঁ, আচ্ছা রিক্সা চালা খাও। আমি ভাই রিক্সা চালাচ্ছি। রিকশা চালানো শুরু করলেন কত বছর আগে? হ্যাঁ 4 মাস আগে। 4 মাস আগে? 4 মাস আগে রিক্সা চালাচ্ছি। আমি বললাম কত কিলো আমরা বলছি, কত কিলো আমি রিক্সা চালাইছি। জি, আমি রিক্সা চালাচ্ছি। তা ভাইয়া রিক্সা চালাই দিন 400 টাকা নেই, 500 টাকা নেই। আমার দুটো মানুষ 400 টাকা 500 টাকা সংসার আমার চলে না। মানে তার কথা হলো কি যে যাই কামাই করবো তারা দিতে হবে। আমি রেস্ট নেই না নেই সেটা তার বিষয় না, কিন্তু আমার কথা একটাই, যখন তুই ভালোবাসছিলি আমারে, এত ভালোবাসছিলি, তো তুই তো আমার কিছু দেশ নাই। ওর যে বিদেশ থেকে একটা জিনিস, মানে স্বামীর লিগে একটা ভালোবাসে একটা জিনিস আনবে, তাও নেই আমার লিগে। ওর কোনো কিছু আমি চাই না, কিন্তু আমার কথা হলো কি যে ভাই দেখেন টিভি রোগ হয়েছে। একটা মানুষের টিভি রোগ নাকি ময়লার কাজ করতে পারে, গার্মেন্টস কাজ করতে পারে? এটা কি আছে, নিয়মে আছে? ডাক্তারের মধ্যে কাছে বে ও, কারণ টিভি রোগ নিয়ে বর্তমান আজকে গার্মেন্টস আছে, যে আমার 15 কিছুক্ষণ আগে গার্মেন্টস থেকে আসে। তা আমি বলছি তুমি গার্মেন্টস চাকরি করো না, সে গার্মেন্টস চাকরি করতেছে। তবে রিস্কে আমি চালাচ্ছি। আমার এইসব প্রতি এখনো পর্যন্ত আমার খুব অত্যাচার করতেছে। দেখেন ওর দূরে বাচ্চা, ও যে আমার বিবাহের আগে যে বাচ্চা হচ্ছে দূরে, সেই বাচ্চা দূরে আসলে নাই, কিন্তু আমি বললাম বাচ্চার বাবাও না, সেই বাচ্চার বাবাও বললাম আমি হয়েছি। ঠিক বুঝলাম না, ওর দুটো বাচ্চা মানে কি? ওর দূরে বাচ্চা, অবৈধ দূরে বাচ্চা হয়েছিল ওর। সেই বাচ্চা দুটো কোথায় আছে? সেই বাচ্চা দুটো কই আছে? পালক দিয়ে দিচ্ছে, একটা পালক দিচ্ছে, একটা বিক্রি করছে। সেই বাচ্চারও বাবা আমি, এই দুনিয়ার সবাই জানে আমি, ওর আত্মীয় স্বজন সবাই জানে আমি ওর বাবার বাচ্চা, কিন্তু আসলে আমি সেই বাবার বাচ্চা না। এই বাবার বাচ্চার সময় আমি ছিলাম না। আচ্ছা বর্তমান যেটা আছে সেটা নিয়ে বলি, সেটা হলো এখন ওর কারণ বশতে আমি আবারও সেই খারাপ লাইন আবার চলে যেতে বাধ্য হচ্ছি। যেমন ওর যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করতে পারতেছি না। টাঙ্গাইলে একটা কথা হয়েছে, আগামী মাসের এই মাসেরই আপনার 15 তারিখে মার্ডার করতে যাবো। সেখান থেকে অ্যাডভান্স দেয় নাই, দিবে, অথবা আগামীকাল পুষের ভিতরে 50,000 টাকা দিবে কাজের জন্য। টাঙ্গাইলে নাগরপুরে একটা মার্ডার করতে হবে, ঈশানী খাড়াইয়ে মার্ডার করতে হবে। তা আমি টাকাটা এখন আনি নেই, আমি অভাবে আছি ভাই, টাকা আনি নেই। আজকে বড় বাজারে গেছিলাম টাকার জন্য, যে ভাই আমার 200 টাকা দেন, চলা লাগবো। সে আজকে আমার বলতেছে 200 না 2 লাখ টাকা দিচ্ছি, মার্ডার কর। তোর কাজে লেগে মার্ডার করতে হবে। আপনার যে গেলাম আসার আগে সে তো বললো এই যে আপনার সচিবালয়ের গেটে খাড়াইয়া। তারপর সে বললো যে আমি বললাম ভাই না, আমি মার্ডার কাজ করবো না, কারণ আবার তোর নাম্বার ওই কাজটা করি, তারপরে তুই করবো নিয়ে। তো ইতিমধ্যে সে আমারে 20 টাকা দিছে। এই 20 টাকা দিয়ে আমি মৎস্য ভবনের গেটের থেকে 10 টাকা দিয়ে কারণ বাজার নামছি, আমি আপনাদের অফিসে আসলাম। এখন আমি ভাই খারাপ লাইনে গেলে সবাই আমার ভালোবাসে, সবাই টাকা দেয়, সবাই ভালোবাসে, কিন্তু আমি ভালো রাস্তায় যাইতে গেলে আমার তো ভালো রাস্তায় যাইতে দিচ্ছে না। To be honest, this is ultimate truth. দিস ইজ আলটিমেট ট্রু। খারাপ লাইনে গেলে যারা খারাপ লাইনে নিয়ে যায় তাদের স্বার্থের জন্য প্রচুর টাকা মেলে, কিন্তু ভালো লাইনে থাকতে গেলে সাধারণ মানুষের সহযোগিতাও মেলে না। ট্রু, কিন্তু তারপর কথা হচ্ছে যে আপনি যদি ইমান শক্ত থাকে, যদি আপনি চান, ভালো রাস্তা সবসময় কঠিন ছিল, এটা অতীতেও কঠিন ছিল, এখনো কঠিন, ভবিষ্যতে আরো বেশি কঠিন হবে। ভালো রাস্তা সবসময় টাফ, এই জন্য ভালোর প্রতিদান আল্লাহ দেন। আপনি আজকে যে কথাগুলো এখানে কনফেস করলেন, 5টি খুনের কথা বলেছেন আপনি টোটাল খুন করেছেন কি 5টি? না, আমার টোটাল খুন হলো আমার 7টা খুন। 5টা খুন করছিল আমার জাউরা পলাশে, আর 2টা খুন করলাম আমার রক্ষাটা পলাশে এসে। আমার 7টা করছিলাম, এই 2টা আমি গোপন করছি, কারণ এই 2টা আমার পক্ষে বলা সম্ভব না। খালি আমি অঙ্কটা আপনার পরে রাখলাম। মানে এই দুটো আপনি বলতে চাননি? এই 2টা বলতে চাইনি, এই 2টা বলবো না আমি পুরো। সেই 2টার কথা বলবোই না, কারণ এই 2টার লোক আমার আপনই, এই জন্য বলবো না। আপন বলতে আমার গ্রামেরই। গ্রামে গেলেন কবে? গ্রামে যাই নাই, টাকা পয়সা 2টা মিলে যাই। এটা আমি আপনি কেন বলতে চাচ্ছেন না? না, এটা বলতে চাচ্ছেন, এটা বললে আমার ঝামেলা হবে। এটা বললে আমার গ্রামের লোকজন তো শুনে, সেই ক্ষেত্রে আমার একটু ঝামেলা হবে, আমি জানি, এই জন্য বলবো না। আপনার গ্রামে যাওয়া হয়েছিল আপনার? না, আমি গ্রামে যাই নাই, আমি যাই নাই। আপনি একবার বলছিলেন যে আপনি একবারের জন্য গেছিলেন। একবার জন্য গেছিলাম, ওই তো বাবা মারা গেছে, তাই গেছি, সে যাওয়ার তো যাও না, যাইয়া খালি বাবার মাটিটা দিয়ে যাওয়া চলে এসেছি, এই যাওয়া শেষ। মাটি দিছি, মা খালি দেখছে যে মাটি দিছি, মিলাদ কি জিনিস আমি দেখি নেই, এরকম ছিলাম না। খালি বাবা মাটি আমার হাতে পাবে তাই দিয়ে আসছি। কারণ আমি একটা জিনিস দেখেন, আমি আল্লাহর দিকে শপথ করি ছাড়িয়ে আসলাম গ্রাম। আবার এই যে আমি শাহজালাল মাজার শপথ করি আজকে বোধ দিই, আমি বিপদ আছি, তেমন তার সে যা করবে তা আমার শুনতে হবে। আমি রিক্সা চালাচ্ছি, এই যে গতকালকেও 300-400 টাকা কামারি নিয়ে ঘরে দিছি গতকালকে রাত্রে। আজকে আপনার জায়গায় আমি আসবো 20টা টাকা আমার লাগবে, বা 30 টাকা আপনাকে একটু থামাচ্ছি। সেটা হচ্ছে যে ওই বন্ধুটা কেমন আছে? ওই যাকে লাভ করে, যে বন্ধুকে ওয়াদা করে? না, সেও কলম ওই ওর বিবাহ করে নাই, সেও কলম রাখির বিবাহ করে নাই। রাখি কোথায় আছে? রাখি আছে অন্য একটা ছেলের ঘর আছে, তার বাড়ি আমাদের গ্রামের পাশে, এক ইউনিয়নে রাখির বিবাহ হয়েছে। কিন্তু সেই বন্ধু বিবাহ এখনো পর্যন্ত সেই বিবাহ করে নাই, কিন্তু রাখিরই ইউজ করে
চাকরি নষ্ট করছে এটা আমি জানি, রাকি দূরে বাস্তব নষ্ট করছে এই নাজিরে। সে সৌদি, নাজির আছে সৌদিতে। কেন বললেন আপনার এই আজকের এই অপ্রিয় সত্য লাখ লাখ মানুষের সামনে আপনি কনফেস করলেন কেন? আমি এটা সত্য কথা বলার কারণ হলো ভাইয়া যে আমার মনে এত কষ্ট যে আমি আল্লাহ দিয়ে তাকালাম, কিন্তু আল্লাহ তো আমাদের তাকালো না ভাইয়া। আপনি আল্লাহর দিকে যেভাবে তাকিয়েছেন এটা তাকানো না, এই কথাটা আপনাকে কেউ কখনো বলেনি। আপনি যেভাবে বিষয়টাকে দেখেছেন যে আল্লাহর পবিত্র কালাম নিয়ে আমি শপথ করেছি, সুতরাং আমার আল্লাহর কথা রাখতে হবে, আল্লাহ তো কোথাও বলেনি তার কালাম নিয়ে শপথ করার জন্য। এখন ভাই মানুষের শপথ করায় এটাই তো বড় সমস্যা। মানুষ ভুল জানে, মানুষ অপব্যাখ্যা করে ধর্মের, মানুষ না জেনে করে। এই কথাটা যদি আপনি কোনো আলেমের কাছে গিয়ে কখনো পরামর্শ নিতেন, কোনো হুজুরের কাছে গিয়ে যিনি দিনদার এবং যিনি জানেন বিষয়টা, তার কাছে গিয়ে যদি বলতেন যে আমি যে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছি, এতে করে আমার কি ধরনের পাপ হবে এবং এটা আমাকে সারা জীবন মানতে হবে কিনা, উনি যদি বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখতেন তাহলে উনি আপনাকে সঠিক জ্ঞান দিতেন। আমি তো বলবো একজন না, অন্তত আপনার 5 জন হুজুরের কাছে যাওয়া উচিত ছিল। আপনি পুরো জীবন জুড়ে কারো কাছেই যাননি। না, আমি কোনো হুজুরের কাছে যাইনি। গেলে আজকে আপনার জীবনটা তো অভিশপ্ত হতো না। যেমন ভাই দেখেন, এই যে আমার যে স্ত্রী যে আছে, এই জন্য সিলেট মাদারিন আমার শপথটা করাইছে। এটা আরেকটা বড় ভুল। দেখেন আমি বলি সিলেট মাদারিন শপথ করাইছে, তার কথা বাইরে আমি চলতে পারতেছি না। আমি এখন না খেয়ে থাকলেও আমি আসলে আমি সিগারেট খাই, আমি নেশা করি না, সিগারেট খাই। আমার সিগারেট খাওয়ার টাকাটা আমার পরে থাকে না। এখন আমি এই কষ্টে, এই দেখেন আমার বুকের উপর দেখেন, দেখছেন কত দাগ আছে, হ্যাঁ ব্লেডের দাগ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে মাসখানিক আগে আমার এই কষ্টের যন্ত্রণায় আমি রুমের ভিতর দিয়ে সেট করে মাইরিয়া আমার বুকের উপরে আমি দিয়ে দে না ব্লেড না কয়েল জ্বালা স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড দিয়ে আমার বুক আমি যাত্রা করছিলাম ভাই। কয়েলের স্ট্যান্ড দিয়ে আমি যাত্রা করছিলাম। কেন? এই যে আমি যদি ভালো মন্দ একটা কথা কই, ভালো মন্দ আমার তো জীবন না, আমি যদি কোথাও না আমার ভালো জিনিস খেতে বলছে না, হ্যাঁ আমি যদি এই জিনিসটা খাইতে চাই তার কাছে, সেটা আমার অপরাধ। আমি কথা বলতে গেলে আমার চলে যেতে, কিন্তু আমি যাবো, এই যে আমি যাইতে পারতেছি, আমার তো কষ্ট, আমি যাইতে পারতেছি না একটাই কারণে যে আমি তার মা কাছে কসম কাটছি। এইটা আপনি যেটা করছেন, এই কসমের কোনো ভ্যালু নাই, এই কসমের কোনো মূল্য নাই। প্রথম কথা হচ্ছে আপনি কসম কেটেছেন, কসম কাটার কোনো নিয়ম নাই। আর কসম যদি আপনি কেটেও থাকেন সেটার কোনো ভ্যালু নাই, মূল্য নাই। পৃথিবীর কোথাও আমার জানা মতে কোনো ধর্মেই এই বিষয়ে বলা হয় নাই যে কসম কাটো, এবং কসম যদি কাটো সারা জীবন ওখান থেকে আর বেরোতে পারবে না, এটা কোথাও নাই। আমি বলতেছি না, আপনি একটা হুজুরের সঙ্গে দেখা করেন, আপনি ধর্ম মানেন, আপনি যদি ধর্মীয় নিয়ম কানুন অনুসারেই চলতে চান, তাহলে আপনি একটা ভালো আলেমের সঙ্গে দেখা করেন। বড় মসজিদের, হ্যাঁ আপনি তো হয়তো ওইভাবে কাউকে চিনবেন না, বড় মসজিদের বেশ কয়েকজন আলেমের সঙ্গে কথা বলেন, যারা নামাজ পড়েন, ইমাম, তাদেরকে পুরো বিষয়টা খুলে বলেন যে আমি এরকম আমি শপথ করে আমার জীবনটা এরকম শেষ হয়ে গেছে, আমি কি করতে পারি, আমাকে পরামর্শ দেন। উনি আপনাকে ভালো পরামর্শ দেবেন। এখন ভাই আমি যে আল্লাহর কসমের দিক তাকাই ভাই, আমি এখন কোন দিন লড়তে পারছি সত্যি। আমি এখন এই যেমন আজকে এক বড় ভাইদের 200 টাকা লেগে গেছি, সে আমার 20 টাকা দিচ্ছে। কারণ সেটা তো আপনি বারবারই বলছেন, কিন্তু আমি আপনাকে যেটা বলতেছি, আমি এখন নড়তে চড়তে পারতেছেন না। জি ভাই, এই নড়তে চড়তে পারার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি কোন একজন বুজুর্গের সঙ্গে কথা বলবেন, কথা বলে উনি আপনাকে যে পরামর্শ দিবে আপনি সেটা করবেন। আপনার জীবনটা আজকে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে সেটার জন্য একটা মারাত্মকভাবে দায়ী, সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা। ধর্ম সম্পর্কে আমরা প্রপার জানি না, যে কারণে আমরা কথায় ভাবে শপথ কাটি, এবং শপথ কাটার পরে কারো জীবন যে এতটা দুর্বিষহ হতে পারে, সেটার জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব বেস্ট এক্সাম্পল। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে? যাহা বলবো সত্য বলিব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের কাহিনী কিন্তু আমাদের অতিথি পলাশ, তার কাহিনী কিন্তু সে আগের মতো নেই, মানে দুর্দর্শ যে অপরাধী খুনি সেই কাহিনী আছে। তবে কতগুলি জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার তার ক্ষেত্রে দেখা গেছে। সেটা হচ্ছে যে মাত্র 10 থেকে 11 বছর যখন ক্লাস 2 বা 3-তে পড়ে, আমরা তো অবাক লাগে যে ওই সময়, এটা ঠিক আমাদের ভাবতে হবে শৈশব এবং কৈশোর সময়টাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে কোনো মন্ত্রে দীক্ষিত করার অথবা কোনো বিশেষ আদর্শে চালিত করার শ্রেষ্ঠ সময়। ওই সময় তো বুদ্ধি শুদ্ধি বা যুক্তিটা বেশি ডেভেলপ করে না। ওই সময় সে তার দুই বন্ধু ছিল, তারা যখন জুমার নামাজ পড়তে গেল, তখন তার বন্ধু তাকে যা শপথ করাইলো, কোরআন শপথ করে বললো যে, তখন তাকে আসল কথা বললো যে তুমি এখান থেকে আর বাড়ি যেতে পারবে না, এখান থেকে চলে যাও, কারণ ওই মেয়ের সঙ্গে আমি সম্পর্ক করবো।
এবং সে মনে করেছে অল্প বয়স ছিল, যেহেতু তারা জুমার নামাজ পড়ে তাতে বোঝাই যাচ্ছে। আর আমাদের দেশের আমরা মুসলমান তো আমরা উঠি ধর্মপ্রাণ মানুষ, আমরা নামাজ পড়তে যাই। এখানে যেটা শিক্ষণীয় সবার জন্য আমি বলতে চাচ্ছি যে ধর্মের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম দুই ধরনের, একটা হচ্ছে যে বিশ্বাসের দিক থেকে ধর্ম, আল্লাহ আছে, কোরআন আছে, এগুলি কি বিরাট জিনিস এবং এগুলির নাম দিয়ে পৃথিবীতে যে কোনো জিনিস করানো উচিত। কোরআনের কথা যদি বলি, কোরআনে শপথ করছি, আমার কোরআন শপথ যেভাবে রাখতে হবে। কোরআনে এই কথাটা বলা আছে, এটা যেভাবে হোক আমাদের প্রতিজ্ঞা করতে হবে। কিন্তু কোরআনে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সহনশীলতা আছে, মহানুভবতা আছে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, অর্থাৎ ধর্মকে পরিপূর্ণভাবে জানা এবং সেটাকে আত্মস্থ করা, আর এমনি শুধু ধর্মীয় অনুভূতি যেটা যে অনুভূতির জন্য সে পাগল হয়ে যাওয়া বা অন্য সেটার জন্য যা খুশি তাই করতে পারা, এই দুইটা পার্থক্য জিনিস আমরা করিনি। আমরা শুধু কিন্তু আমরা সবাই ধর্ম মনস্ক বা ধর্মানুভূতিতে আমাদের আছে। আমরা কোরআন এবং আল্লাহ এই দুইটা আমাদের কাছে বিরাট জিনিস, কিন্তু কোরআন আল্লাহকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এই যে এটা শুধু তাহলে পলাশের জন্য ক্ষতি হয়নি। আমি আমাদের দেশে এখন যে জঙ্গিবাদ হচ্ছে, সবার সারা পৃথিবীতে জঙ্গিবাদ হচ্ছে, তাদের সেখানে কি দেখতে পাচ্ছি? পলা যে এই যে কোরআনের শপথ রক্ষা করতে গিয়ে সে শেষ পর্যন্ত জীবনে যে খুনগুলি করছে, অপরাধগুলি করছে, পাপগুলি করছে, তারই নমুনা দেখতেছি আমরা জঙ্গিবাদে দেখছি। সেখানেও কিন্তু ওই যে বিক্ষিপ্ত বা মানে বিচ্ছিন্ন কিছু আয়াত বা সেখানে দেওয়া হয়। এই যে পলাশদের মতন অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তাদেরকে বলা হয় যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো বা এদেরকে ইসলাম ধর্মের বিরোধী তাদেরকে এইভাবে খুন করো। তারা শুধু মানে ধর্মের নামে খুন করতেই শিখেছে, তারা জানে না যে ধর্মের আরো অনেক ব্যাখ্যা আছে, আরো এটাকে অনেক শিক্ষার আছে, এটার অনেক বৃহৎ প্রেক্ষাপট আছে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে অবস্থানটা, এরপরও আমরা দেখতেছি যে এই পর্যন্ত কয়েকটা খুন করেছে, এই সবগুলি খুন কিন্তু করেছে রাজনৈতিক মানে প্রশ্রয় থেকে অনেক উচ্চতর মানে ক্ষমতাবান লোক। এই যে পলাশটা কিন্তু এমনি কিন্তু একা একই কিন্তু সব কাজ করতে পারে না, তারা কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো সামাজিক সংগঠন যারা শক্তিশালী, অপশক্তি আমি বলবো, অপশক্তির প্রশ্রয়তেই কিন্তু তাদের কাজগুলি করে। অর্থাৎ আমরা যদি পলাশদেরকে অপরাধ বা আমাদের সমাজকে অপরাধ মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে রাজনীতিকে শুদ্ধিকরণ করতে হবে। আমাদের যারা প্রশাসনে আছে, আইনে আছে বা পুলিশে আছে বা সব জায়গায় আছে, যারা আছে, তারা যদি এই পলাশদেরকে প্রশ্রয় না দেয় বা তাদেরকে ব্যবহার না করে, তাহলে কিন্তু পলাশটা এইভাবে অপরাধী হয়ে উঠতে পারছে না। আর সর্বশেষ আরেকটা কথা বলতেছি, যে এখন রিক্সা চালায় এবং তার আর্থিক পলাশে যারা আছে তাদের সবাইকে জানাচ্ছে এটাই স্বাভাবিক কথা। জীবনটা কিন্তু এরকমই হওয়ার কথা, নিজের পরিশ্রমে দিয়ে নিজের মেধা দিয়ে আমরা যতটুকু উপার্জন করতে পারবো সেটাই আমাদের করতে হবে। পলাশকে আমি যেটা এখন বলতেছি যে এখন যে আর্থিক সংকটে পড়তেছে, এই কারণে সে আবার যদি ওই খারাপ কাজে যায়, তাকে তিনটা জিনিস শিখতে হবে যে কোরআন শপথ করে যে কাজ করছে এটা ভুল, এবং মাজার প্রতিষ্ঠা যেটা করে সেগুলো ছিল ভুল, এগুলো সবই অনেস্টলি কাজ হয়েছে, এটার জন্য তার পাপ হয়েছে। এবং এখন যদি সে আবার ওই যে খারাপ কাজ গেলে এখন অনেকে তাকে অফার দিবে, মিশন দিবে, সেই মিশনের লোভে আবার যদি সে অন্যায় কাজ করতে যায়, তাহলে সারা জীবন যে পাপ আছে সেই পাপটা আরো বাড়তে থাকবে এবং সে বিপদে থেকে সে মুক্ত হতে পারবে না। অতএব সে আল্লাহর পথে ফিরে আসুক, ধর্মের পথে ফিরে আসুক, সত্যিকার ধর্মকে সে শিখুক, তার বউকে সে ভালো পথে আনার চেষ্টা করুক, এবং আর কখনই কোনোভাবেই শুধু অর্থের কারণে তাকে সে যেন ওখানে না যায়। আমি যেভাবে কষ্ট করে হলেও মানে এই জীবন থাকবো এবং ধর্মের পথে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ করব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আগামী সপ্তাহে জেবিএসবিতে কোন বন্ধুটি আসতে চান, তিনি আসলে আসতে পারবেন কিনা সেটা নির্ভর করছে আপনার ভোটের উপরে। আপনি মতামত জানান আমাদেরকে। চলুন কি আসতে চাই, শুনে নেই তার ফোন কলে। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। আমি আমার যাহা বলবো সত্য বলবো এবিসি রেডিওতে আসতে চাই, এবং আমি অনেক ধরনের অনেক খারাপ কাজ করেছি বা আমার খারাপ কাজে লিপ্তর জন্য আমি সরি কিবরিয়া ভাই। আমার যত ভুল হয়েছে আমি সব মানুষকে আমি আর ওই ভুল না করাতে চাই। আমার 3 বন্ধুর ঘটনা আমি তুলে ধরতে চাই। আমি বন্ধু থাকলে অনেক কি হয় তার জন্য আমি বলতে চাই, বা আমি অনেক খারাপ কাজে লিপ্ত আছি তার জন্য আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমি টপ। আর বন্ধুর সাথে থেকে আমি কত ভুল করেছি বা কত খারাপ কাজ করেছি বা কত কিবরিয়া ভাই, আপনি আমাকে একবার অন্তত হলে একবার কল করবেন। প্রিয় শ্রোতা, এই বন্ধুটিকে যদি আপনি জেবিএসবির মঞ্চে সুযোগ দিতে চান তাহলে ভোট করবেন আপনি। প্রথমে লিখতে হবে ABC স্পেস
ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে, অর্থাৎ 2221 নাম্বারে। আর বিশেষ একটি কথা বলে আজকের জেবিএসবি শেষ করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে প্রতি মাসের শেষ সপ্তাহে এখন থেকে প্রচারিত হবে যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড নামের একটি এক্সক্লুসিভ এপিসোড। অপেক্ষায় থাকুন। আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুর এবং একই সাথে যিনি এখানে কনফেস করলেন, লাখ লাখ শ্রোতা যারা আমাদেরকে শুনলেন, সবার জন্য শুভ কামনা জানিয়ে শুভ বুদ্ধির উদয় হোক, সাবধান থাকুন, ভালো থাকুন, এই শুভ কামনা করে আজকের মতো শুভরাত্রি।